এনার্জি টু দি পাওয়ার, মানে পাওয়ার, একটা পাওয়ার আছে, তাই পাওয়ার থাকলে আলটিমেটলি আচ্ছা, এখানে গাউসিয়ান একটা কনভার্ট করবো কেমনে? মিন এনার্জি ধরে একটা এনার্জিরে ওইটার থেকে একটু বেশি আর একটু কম ধরে দেন হচ্ছে স্টার্লিং খাটাইলে হবে না? স্টার্লিং এ তো একটা এক্সপোনেনশিয়াল ডিপেন্ডেন্সি আছে। হ্যাঁ, এবার চেষ্টা হতে করছিলাম পারে। কিন্তু আসলে হচ্ছে না, চেষ্টা করছিলাম ওখান থেকে। মানে ওইখানে নিয়ে তারপর একটা করলে হয় না, মানে কি বলে ওই ভাই মানে দাঁড়া, একটু hold দেখেন, on। এই যে একেবারে যে শুরু থেকে যায় আর কি, মানে আলটিমেটলি তারপরে প্রবলেমটা থেকে কি বলছি কি, যে ছিল দুটো মনে সিস্টেম আছে? আমার আমার কন্ট্যাক্টে আছে। তো তো মানে আমার মোট মাইক্রোস্ট্রিপ সংখ্যা তো আসলে দুইটা সিস্টেমেরই হচ্ছে মাইক্রোস্ট্রিপ সংখ্যা গুণফল হওয়া লাগবে। হুম। তো দুটো নাম্বারের গুণফল হয়ে আলটিমেটলি আমাকে গাউসিয়ান লাগবে। তো গাউসিয়ান তো কখন হবে, কখন দুটো সংখ্যার গুণফল করে গাউসিয়ান মানা থাকবে, তো আলটিমেটলি দুটো সংখ্যাকেও, মানে সংখ্যা না আর কি, ফাংশনকেও তো গাউসিয়ান হওয়া লাগবে। এরকম একটা ব্যাপার আছে না? মানে আচ্ছা ভাই, কিভাবে? ওমেগার এক্সপ্রেশনটা বলো তো কেউ আমাকে, কি ছিল? আমার স্ক্রিন দেখা দিতেছে? দেখা যায়, দেখা যায়। আচ্ছা, 2m e টু দি পাওয়ার কি ছিল মনে আছে? 3/2 না? 3n 1/2 ছিল। 3n - 1/2, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এটা ডিভাইডেড বাই হলো n ফ্যাক্টোরিয়াল h টু দি পাওয়ার 3n। আচ্ছা আচ্ছা, বিজয় কি বললি যে এটার লগ নিব, লগ না নিয়ে না না, স্টার্লিং। আমি বলছিলাম কি মানে এনার্জি গুলাকে আমার তো এখানে আসলে দুইটা E1 E2, আমি বলছিলাম এনার্জি গুলাকে সাম মিন এনার্জির সাথে আহ ওই মিন এনার্জি থেকে একটু বড় আর একটু ছোট এইভাবে করে তারপরে কি সামহাউ করা যায় কিনা। ভাইয়া মিন এনার্জি তো বলছে হচ্ছে যেটা ইকুইলিব্রিয়াম এনার্জি সেটাকে মিন এনার্জি বলছে আবার। আচ্ছা, হ্যাঁ তুই হ্যাঁ মিন এনার্জি ডিফাইন করতেছিস কেমনে? E1 + E2/2 এরকম কিছু? না 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 না, আমি জাস্ট একটা কোয়ান্টিটি ধরে নিব E1 বার, মানে একটা কোয়ান্টিটি ধরে নিব জাস্ট। ধরলাম। ওকে, জাস্ট তাইলে E1 হইল তোর E1 বার মাইনাস ডেল্টা E1, কথার কথা। আর E2 হবে হলো E2 বা সরি, E1 আর E2 তো একই হয়। E1 বার মাইনাস ডেল্টা E2, তারপর হ্যালো। এইখান থেকে ডার্লিং এর যা লাগবে। এটা করা যাবে। আচ্ছা, রিয়াদ যেটা বলতেছিলা যে তোমার ওই গাউসিয়ান অ্যাপ্রক্সিমেশনটা করা যায় হলো যদি এমন একটা র্যান্ডম ভ্যারিয়েবল থাকে এক্স, যেটা অনেকগুলা র্যান্ডম ভ্যারিয়েবলের সাম, x2 প্লাস ডট 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 xn, এবং এন অনেক লার্জ আর কি, অলমোস্ট মানে ইনফাইনাইট সংখ্যক, এবং আরো কন্ডিশন লাগবে যেগুলো হলো আইআইডি। আচ্ছা, আইআইডি প্রবাবলি আইআইডিটা নেসেসারি না। আমি আমি নিজেও তো প্রবাবলি খাই ফেলছি। আইআইডি মানে ইন্ডিপেন্ডেন্ট এন্ড আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড, যদি না আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড হওয়াটা নেসেসারি না, তবে ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা কি নেসেসারি? ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা নেসেসারি হতে পারে, আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড হওয়াটা প্রবাবলি নেসেসারি না। তাইলে হলো তোমার এক্স এর ডিস্ট্রিবিউশন অ্যাপ্রক্সিমেটলি গাউসিয়ান হয়। ওকে, এখন মানে লার্জ হইলেই যে গাউসিয়ান হবে এইটা প্রবাবলি ট্রু না, কারণ well, যেমন মাইক্রো ক্যানোনিক্যাল অঙ্কগুলো তো আমরা কি ধরি, আমাদের specific অনেক লার্জ। এক্স্যাক্টলি এন না মনে হয় ভাই, মিন আর কি, এক্স বাই এন আচ্ছা, হবে। x/n। হুম হুম, হ্যাঁ এটা হইতে পারে। ইয়েস ইয়েস, হুম। হ্যাঁ, এক্স বাই এনটা গাউসিয়ান, হ্যাঁ। সরি, এখানে এখানে ইয়ে, মিন দিয়ে দেন, মানে এক্স বার আর কি, হ্যাঁ এক্স বারটা হ্যাঁ, গাউসিয়ান হবে, এক্স রাইট। বারের ডিস্ট্রিবিউশন গাউসিয়ান হবে। হুম হুম, হ্যাঁ। তো আহ, এটা 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 আমি আচ্ছা, আসলে এইখান থেকে যে মানে ফ্যাক্টোরিয়ালটা আসে, সেই ফ্যাক্টোরিয়ালের তো ধর একটা মানে এক্সপোনেনশিয়াল ডিপেন্ডেন্ট স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন যেটা লন ছাড়া। আচ্ছা, আরেকটা হইলো মানে তোর ফ্যাক্টোরিয়ালের ডাইরেক্ট হলো n ফ্যাক্টোরিয়াল হলো অ্যাপ্রক্সিমেটলি √2 পাই এন টু দি n পাওয়ার e টু এন। দি পাওয়ার n e টু দি পাওয়ার মাইনাস n। হুম, হ্যাঁ, E⁻⁻n। তো এখান থেকে তারপর কই যাব? আমার মনে হচ্ছে একবার লগ নিয়ে তারপর আবার এক্সপোনেনশিয়ালে ফেরত যেতে হবে, তাইলে যদি কিছু আসে। এটা চিন্তা করতে হবে আরো। এটা কি কেউ ক্র্যাক করতে পারছো? অন্য কেউ কেউ চিন্তা করছো কেমনে আনা যায় গাউসিয়ান? আমি পরেরটা পারছি, 2 নম্বরটা পারছি।
আচ্ছা এটা নিয়ে চিন্তা করবো নি পরে, আগাই। আচ্ছা তারপরে প্রবলেম যেটা ছিল যে সাপোজ এনট্রপি হলো সাম ফাংশন অফ মাল্টিপ্লিসিটি ওমেগা, তো তারপর বলছে যে অ্যাডিটিভিটি অফ এনট্রপি আর মাল্টিপ্লিকেটিভিটি অফ ওমেগা এইটা থেকে হলো এস যে লন ওমেগা ফরম্যাটেরই হবে, এটা ডিরাইভ করা যায় নাকি? এটা পারছো? এটা ভাই যে কার্ডদারের বইতে আছে, মানে ইনডিরেক্টলি বলা আছে আর কি কিভাবে ওই আছে। কিভাবে হয়। ভাই এটা হচ্ছে যে ও কার্ডদার একটা কথা লিখছে যে আমার যখন হচ্ছে স্টেটের হ্যামিল্টনিয়ান থাকে তাহলে আমি কি করতে পারি, হ্যামিল্টনিয়ান গুলোকে অ্যাড করতে পারতেছি। তো এইটা থেকে আর কি আরেকটু ফার্দার কিছু কথা ওই সেকশনটাতে আর কি আরেকটু ফার্দার কিছু গেলে আলটিমেটলি লনটা চলে আসে আর কি। এইটা তো লগারিদমের প্রপার্টি মানার হ্যাঁ জন্য ভাই, এটা তো করতেই ম্যাথমেটিক্যালি হবে। হওয়া উচিত না? হ্যাঁ মানে ম্যাথমেটিক্যালি নন ফাংশনটাই তো একমাত্র ফাংশন মানে যেটা এটা মেনে চলে। হ্যাঁ আর একটা কথা ছিল যে এটা বুঝতে মানে পারলি? হচ্ছে যে আমার যখন হচ্ছে আমি দুইটা হ্যামিল্টনিয়ানকে অ্যাড করতেছি তার মানে কি হচ্ছে আমার হচ্ছে যে হ্যামিল্টন দুইটা মাইক্রোস্টেটের হ্যামিল্টনিয়ান কিন্তু অ্যাড হইতেছে, দুইটা মাইক্রোস্টেটকে যখন অ্যাড করতেছি তখন কিন্তু ওদের হ্যামিল্টনিয়ান অ্যাড হইতেছে। তার মানে এরপর হচ্ছে যে এন্ট্রপির সাথে যে আমরা যে রিলেশনটা দিছি ওই রিলেশনটা হচ্ছে যে কি এন্ট্রপি এন্ট্রপি অ্যাড হইতেছে, কিন্তু কি হচ্ছে এই যে নাম্বার অফ স্টেট হচ্ছে মাল্টিপ্লাই হইতেছে এখানে। না ওইটা তো আর- বুঝছি, ওইটা তো তোমার দাঁড়ান ওমেগার প্রপার্টি আর এস এর প্রপার্টি, মানে কথা তো সেটা নেই না, মানে জিনিসটা হলো তুমি বলতেছো যে সাপোজ আমার কাছে দুইটা সিস্টেম আছে, ঠিক আছে, এই দুইটা সিস্টেমের ফার্স্ট সিস্টেমের নাম্বার অফ অ্যাক্সেসিবল স্টেটস হলো ওমেগা 1, সেকেন্ড সিস্টেমের নাম্বার অফ অ্যাক্সেসিবল স্টেটস হলো ওমেগা 2, তাহলে টোটাল কম্বাইন্ড সিস্টেমের নাম্বার অফ অ্যাক্সেসিবল স্টেটস হলো ওমেগা সমান সমান ওমেগা 1 টাইমস ওমেগা 2। এটা তো ট্রুই, এটা তো হ্যাঁ, ডাইরেক্ট হ্যাঁ। কম্বিনেটরিক্স থেকেই আসে। আর তারপরে আমরা আমরা আর এন্ট্রপি হলো এমন একটা প্রপার্টি যে ফার্স্ট সিস্টেমের এন্ট্রপি যদি হয় S1 আর সেকেন্ড সিস্টেমের এন্ট্রপি যদি হয় S2, তাহলে টোটাল সিস্টেমের এন্ট্রপি হবে S1 প্লাস S2। তার মানে এফ এমন একটা ফাংশন যেটা হইলো তোমার এই প্রপার্টিটা মেনে চলে যে ওমেগা 1 এফ ওমেগা 1 ওমেগা ইকুয়ালস টু এফ ওমেগা প্লাস ওমেগা 1। এখন এই দিস তো লগারিদম ফাংশন এই প্রপার্টিটা মেনে চলে ডেফিনেটলি, ঠিক আছে, লন অফ ওমেগা এটা মেনে চলে। তো এটা কি যে লগারিদমই হইতে হবে এটা প্রুফ করতে পারবে কেউ? ম্যাথে তো আর কোনো অ্যানালিটিক ফাংশন নাই যেটা হচ্ছে এই প্রপার্টি মেনে চলে, আছে কি? হ্যাঁ এটা ঠিক যে না মানে ও আর কি বলতেছে আর কি মানে প্রুফ করে দেখাইতে, এটা তো আসলে আমরা জানি যে এটা আছে। আমরা মনে করি ধরে নেই আর কি, ইঞ্জিনিয়াররা তো আমরা তো ইঞ্জিনিয়ার, তো সবাই ধরে নেই যে ওকে এটা তো হয়। তো হ্যাঁ মিনমাই তো ঠিক কথা বলছে যে এটা আসলে ডাইরেক্ট এই ইকুয়েশন থেকে আসলে লনে আসা যায় না। ওকে মানে খুব কিছু হাইব্রিড ফাংশন আছে যেসব ফাংশন মানে লগারিদম ফাংশন না কিন্তু এই রিলেশনটা মেনে চলে। তো আমরা যদি একটা এক্সট্রা ইম্পোজ করি, একটা এক্সট্রা কনস্ট্যান্ট ইম্পোজ করি যে ফাংশনটাকে অ্যানালাইটিক হতে হবে, অ্যানালাইটিক মানে হইলো যে ডেরিভেটিভ, হ্যাঁ ডিফারেন্সিয়েবল হইতে হবে আর কি। তো ডিফারেন্সিয়েবিলিটি অ্যাজুম করলে লগারিদমে চলে আসা সম্ভব। আনতে পারবে কেউ? লন আর ই টু দি পাওয়ার মানে এক্সপোনেনশিয়াল কিন্তু ডেফিনিশনটা কিন্তু এইভাবেই দেয় যে হচ্ছে কি মাল্টিপ্লিসিটি করলে আর জিনিসটাকে ভেঙে ফেলতে পারি আমি, মানে এই যে স্টেটমেন্টটা কি ডেফিনিশন না? ক্যালকুলাসে লগারিদম ফাংশনের ডেফিনিশন দেয় হলো এমনি যে ইন্টিগ্রাল অফ 1 থেকে x হচ্ছে x তারপর 1 সরি x না এটা এরকম না 1/t এটা হলো ln x। মানে ইফ ইউ রিগোরাসলি মানে ক্যালকুলাসে ধরো রিগোরাসলি স্টেপ বাই স্টেপ আগায় আগায় যদি লগারিদম ডিফাইন করতে চাও তাহলে এখন ম্যাথমেটিশিয়ানরা এই ডেফিনিশনটা ইউজ করে। যদিও আমরা আর কি পড়ি উল্টা ভাবে, যে আমরা পড়ি যে ln x হলো এমন একটা ফাংশন যেটা ডেরিভেটিভ হলো 1/t, কিন্তু ম্যাথমেটিশিয়ান আর উল্টা করে ডিফাইন করে 1/t এর ইন্টিগ্রালকে ln হিসেবে ডিফাইন করে, তারপরে দেখায় যে লগারিদম হলো এক্সপোনেনশিয়াল ফাংশনের ইনভার্স। ওই তো এটা হাওয়ার্ড অ্যান্টনি আছে, এই যে এখান থেকে যে এই ফাংশনটা যে এক্সপোনেনশিয়াল ফাংশন ইনভার্স হয়। আচ্ছা এটা আমি করছি, আমি দেখাই প্রুফটা আসলে খুবই সিম্পল। ডেরিভেটিভ করে তারপরেই করা যাবে। यस यस डेफिनेटली ডিফারেন্সিবিলিটি যখন অ্যাজিউম করছি হ্যাঁ ওই তো ডেরিভেটিভ করে হ্যাঁ তারপরে যে একটা আসবে ডেল এফ ডেল ওমেগা ইনটু ওমেগা 2। यस 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 ওইভাবে করা যাবে। তো যেটা করা লাগবে আসলে দুই দফা ডেরিভেটিভ করা লাগবে। একবার হলো ডেল ডেল এক্স নেওয়া লাগবে, তো ডেল ডেল এক্স নিলে যেই ইয়াটা আসে
মানে ইকুয়েশনটা আসলে f প্রাইম অফ xy ইনটু y সমান f প্রাইম অফ x এটা আসে। আর y রেসপেক্টে পার্শিয়াল নিলে আসে হইলো তোর f প্রাইম অফ xy ইনটু x ইকুয়ালস টু f প্রাইম অফ y। তো এই দুইটা ইউজ করে দেখানো সম্ভব যে x f প্রাইম অফ x ইকুয়ালস টু y f প্রাইম অফ y। ভাগ করে তো এই দিতে হয় মনে হয় আর কি উপরে। রাইট রাইট। তো যেহেতু এইটা হলো x এর ফাংশন আর এটা হলো y এর ফাংশন, তো এই দুইটা সমান হবে Constant ইফ এন্ড অনলি এটা যদি একটা কনস্ট্যান্ট হয়, রাইট। তো এখান থেকে দেখানো যায় যে f প্রাইম অফ x ইকুয়ালস টু c বাই x, তারপর ইন্টিগ্রেট করলে হয়ে যাবে। এটাই মানে প্রুফটা খুব বেশি ইয়া না, মানে সহজই প্রুফ এটা আর কি। এই প্রুফটা হলো ইয়াতেও আছে, একটা বই আছে, মানে আমি এই প্রুফটা অ্যাকচুয়ালি নিজে করি নাই, একবার দেখছিলাম তারপর মাঝখানে ভুলে গেছি, আজকে আবার করতে যে মনে পড়ছে যে তখন মনে এরকম এরকম কিছু করছিলাম। একটা বই আছে গুল্ড এন্ড টোবকনিক, কেউ পড়ছো বা নাম শুনছো? স্ট্যাটিস্টিক্যাল এন্ড থার্মাল ফিজিক্স মনে নাম কি জানি এটাই মনে হয়। তো এটা হলো ওই আরশাদ স্যার এই বইটা পড়তে বলে আর কি, ফিজিক্স অলিম্পিয়াডের পোলাপাইনদের। তো ওই বইয়ে আর কি টোবকনিক না টোবকনিক ওইটার মধ্যে আছে। যাই হোক, এই প্রুফটাই আছে, এটা এমন এমন কিছু না যে বই খুলে দেখতে হবে, সহজে। ওকে, এটা গেল। নেক্সট, তারপর কোন প্রবলেম কেউ পারছো ক্র্যাক করতে? ট্রাই করছো কিন্তু ক্র্যাক হয় না, এরকম কোন প্রবলেম আছে? আমি আসলে আর ট্রাই করি নাই তেমন, ওই চ্যাপ্টার ঠিক আছে। হ্যাঁ, আমি প্রথমটা নিয়ে ভাই অনেকক্ষণ ট্রাই করছিলাম, আসলে আর প্রথমটাই করতে পারিনি। ওকে, মানে প্রথমটা তো শুধু এটা দেখাতে পারবো যে একটা পিক পাওয়া যাবে, এটা লজিক্যালি দেখাতে পারবো। আর হচ্ছে কি যেটা গাউসিয়ান হবে কিনা এটা বুঝতে পারছি না। পিক পাওয়া যাবে এটা লজিক্যালি কেমনে দেখাতে পারবা? মানে ভাই ম্যাক্সিমাম হবে এটা তো, এটা তো এনট্রপি মিনিমাইজেশন, এটা না, আমি হচ্ছে অন্য লজিক আর কি দেখাতে পারবো আর কি। মানে জিনিসটা এভাবে চিন্তা করতেছি যে আমার একটা ব্যাপার ছিল, একটু দাঁড়ান দেখিনি। মানে এনার্জি যদি বাড়ে, এখানে আমি আইডিয়া ধরে নিচ্ছি যে যদি এনার্জি বাড়াতে থাকি, মানে সবকিছু সিস্টেমের ভলিউম, নাম্বার অফ পার্টিকেল ফিক্সড আছে, এনার্জি যখন বাড়াচ্ছি, তাহলে আমার মনোটোনাসলি আমার হচ্ছে মাইক্রোস্টেটের সংখ্যা বাড়বে। ওকে, এটা যদি ধরে নিই তাহলে আলটিমেটলি যে ওখানে ওরা বলছে যে দুটো সিস্টেমকে আমি থার্মালি কন্ট্যাক্টে রাখছি, তাহলে কি হয় যে এখানে যদি এনার্জি ফিক্সড আছে থার্মালি কন্ট্যাক্টে রাখলে মোট মাইক্রোস্টেটের সংখ্যা হচ্ছে গিয়ে প্রথম সিস্টেমের মাইক্রো এনার্জির জন্য যে একটা যে মাইক্রোস্টেট আছে সেটা ইনটু হচ্ছে কি অন্য সিস্টেমের মোট এনার্জি মাইনাস হচ্ছে E1। এইভাবে দুটো মোনোটোনাস নাম্বারকে আমি হচ্ছে রিভার্স করে গুণ করতেছি। তো দুটো মোনোটোনাস নাম্বারকে রিভার্স করে গুণ করলে তো একটা পিক পয়েন্ট পাওয়া যাবে। পিক তো থাকবে, মানে কোশ্চেনটা, আমার কোশ্চেনটা আসলে পিক থাকাটা নিয়ে ছিল না, কোশ্চেনটা ছিল যে মানে পিকটা যে এত বেশি শার্প হবে, মানে কার্ডার যে কথাটা বলছিল যে পিকের আশেপাশে তোমার স্টেটের ডেনসিটি দূর দূরের চেয়ে অনেক বেশি হয়। ওকে, মানে অর্ডারের ডিফারেন্স থাকে বলছে সেটাই। মানে আসলে আমাদের আর কি আমরা ধরো বিভিন্ন স্ট্যাটিস্টিক্স গুলো ডিরাইভ করি, ধরো বোল আইনস্টাইন বা ফার্মি ডিরাক, তখন যেটা করে যে তোমার ওই ভ্যারিয়েশনাল ক্যালকুলাস ইউজ করে এমন একটা ইয়া ডিরাইভ, এটার জন্য হলো নাম্বার অফ স্টেটস ম্যাক্সিমাম হয়, ঠিক আছে, এরকম একটা কিছু ডিরাইভ করে না? তোমরা কি পড়ছো যে ফার্মিডার স্ট্যাটিস্টিক্সটা কেমনে আনে বা বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্সটা কেমনে আনে? হ্যাঁ, তো ওইখানে আর কি ম্যাক্সিমাইজ করে, মানে একটা মানে নাম্বার অফ স্টেটস এমন একটা ডিস্ট্রিবিউশন নেয় যেটার জন্য নাম্বার অফ স্টেটস ধরো ম্যাক্সিমাম হয়, এরকম। ভাই এটা তো ওই যে এনট্রপি ম্যাক্সিমাইজেশন প্রিন্সিপাল না, যে নাম্বার অফ স্টেটস বেশি তার মানে হচ্ছে আমার এনট্রপি বেশি, এরকম কিছু না? না না, ওইটা এনট্রপি ইয়া না, মানে আমি তো খারাপ ফেলছি এক্স্যাক্টলি কি যে ছিল। মানে ভাই এই নাম্বার অফ স্টেটস ম্যাক্সিমাইজেশন করতে চাইতেছে, নাম্বার স্টেটস না, ডিস্ট্রিবিউশন নাম্বার অফ স্টেটস কি বলতেছি, মানে এমন একটা ডিস্ট্রিবিউশন নেয় যেই ডিস্ট্রিবিউশনে হলো তোমার হ্যাঁ হ্যাঁ রাইট, নাম্বার অফ পসিবল যে প্রবলেম ম্যাক্সিমাম হবে, এক্স্যাক্টলি কি যে ম্যাক্সিমাইজ করে ওইটার মধ্যে খারাপ ফেলছি। তো আমার পয়েন্ট সেটা না, আমার পয়েন্ট যেটা ছিল সেটা হলো যে আমাদের একটা অ্যাভারেজ ডিস্ট্রিবিউশন নেওয়া উচিত ছিল। টেকনিক্যালি তোমার সিস্টেমটা তো অল পসিবল ডিস্ট্রিবিউশন স্যাম্পল করতে থাকবে যখন সে আর কি ইভলভ হইতে থাকবে, রাইট? যদি র্যান্ডমলি এভলিউশন হয়
তাইলে সে তো মানে তোমার যে রো যে ফাংশনটা মানে ডেনসিটি ফাংশনটা যেটা সেটা তো ধরো টাইমের সাথে সাথে চেঞ্জ হইতে থাকবে, চেঞ্জ হইতে হইতে মানে মানে যত যত পসিবল ডিস্ট্রিবিউশন আছে অলমোস্ট সব পসিবল ডিস্ট্রিবিউশন দিয়েই তোমার সিস্টেমটা যাইতে থাকবে, মানে সরি সিস্টেমটা না অনসম্বলটা, তোমার অনসম্বলটা অলমোস্ট সব পসিবল ডিস্ট্রিবিউশনের মধ্যে ইভলভ হইতে থাকবে। তো আমরা ডিস্ট্রিবিউশনের অ্যাভারেজটা না নিয়ে ডিস্ট্রিবিউশনের ম্যাক্সিমামটা কেন নিই? ঠিক আছে, মানে ইফ উই আর পারফর্মিং এ মেজারমেন্ট তাহলে তো আমাদের ধরো ওই সব পসিবল ডিস্ট্রিবিউশনের সাম অ্যাভারেজ ডিস্ট্রিবিউশন দেখার কথা আমাদের মেজারমেন্ট করলে বা এক্সপেরিমেন্ট করলে। তো আমরা ডিস্ট্রিবিউশনটাকে অ্যাভারেজ ডিস্ট্রিবিউশন মানে মানে যেই ডিস্ট্রিবিউশনের জন্য সাম কোয়ান্টিটি ম্যাক্সিমাইজ হয় সেটা কেন নেই? এটার কারণ হলো যে তোমার ওই ডিস্ট্রিবিউশনের ম্যাক্সিমাম পয়েন্টটা আশেপাশের পয়েন্ট থেকে এত বেশি ডমিনেটিং, ঠিক আছে, যে অ্যাভারেজ করলে আসলে ম্যাক্সিমামের আশেপাশেই আসে, এই কারণে ম্যাক্সিমাম নিলে হয়। মানে এই আর্গুমেন্টটা আমি একটু হেজিলি বলতেছি, এটা আছে ভাই এটা তো থাইলে আমার থাইলে কি বলে যেটা হচ্ছে যে কি বলা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তাহলে তো প্রচুর কম থাকার কথা। ইয়েস মানে মানে আলটিমেটলি তো বোধহয় এইখান থেকে দেওয়া যায়, কারণ হইলো তো তোমার ওই এত বেশি শার্প থাকে পিকটা যে এই ডিস্ট্রিবিউশনে যদি অ্যাভারেজও নাও, অ্যাভারেজ নিলে যেই পয়েন্ট পাবা ম্যাক্সিমাম নিলেও সেই পয়েন্টই পাওয়া যায়। আচ্ছা ভাই এখানে কি এমন কোন লজিক আছে যে আমার একটা কথা ছিল সিগমা সম্পর্কে যে সিগমা ফাংশনটা খুবই ইররেগুলার, তার মানে হচ্ছে যে যদি আমার সিগমা ফাংশনটা খুব ইররেগুলার হয় তার মানে সিগমা ফাংশনটা অনেক বেশি লাফাইতেছে উইথ রেসপেক্ট টু এন। সিগমা মানে হচ্ছে যে ওই যে এই যে লনের পাশে যে সিম্বলটা লিখছেন গোল্ড এন্ড ইয়া, আমি সিগমা বলতে এই সিম্বলটাকে বুঝাইতেছি। হ্যাঁ এটা অ্যাকচুয়ালি কি এটা ওমেগা। আচ্ছা এই ওমেগা ফাংশনটা হচ্ছে যে অনেক বেশি মানে হচ্ছে ইররেগুলার, এই কথাটা কার্ডারও লেখা ছিল আর কি, সরি পাথরিয়াতে লেখা ছিল। তো আমার যদি অনেক বেশি ইররেগুলার হয় তার মানে অনেক বেশি লাফালাফি করতেছে এন বাড়ার সাথে সাথে। হ্যাঁ তাহলে আমার ফাংশনটা যদি অনেক বেশি লাফাইতেছে তার মানে হচ্ছে এক সময় তো এটা লাফালাফি করতে করতে পিকে থাকবে। সো ওই পিকটাকেই তো আমরা নিতেছি অ্যাজ হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন হিসেবে। এই জিনিসটা কি এমনি ওরা বোঝানোর চেষ্টা করতেছে বাই চান্স? না এটা বলতেছে না, মানে লাফাইতে তো পিকটা তো এমনও হইতে পারে, মানে লাফাইতে ধরো এমন ইরেগুলারলি লাফাইতে ধরো এরকম একটা পিক এসে তারপরে কিছু একটা হলো। মানে আমি যে আর্গুমেন্টটা দেওয়ার চেষ্টা করতেছি সেটা হলো যে পিকটা যে অনেক শার্প সেইটা, ঠিক আছে, মানে ম্যাক্সিমাম তো অনেক ভাবেই হইতে পারতো ফাংশনের ম্যাক্সিমাম তো ধরো এইটারও একটা আমি যদি এমনি একটা গাউসিয়ান ফাংশন আছে এটারও ম্যাক্সিমাম আছে আবার এইটারও ম্যাক্সিমাম আছে। ওকে, তো মানে জিনিসটা হইলো যে আমরা আচ্ছা এটা আমি আসলে খুব কনক্রিটলি দিতে পারতেছি না, আমি ওই ফার্মিটেশন ডেরিভেশনটা বুঝতে পারছি আর কি এই জিনিসটা কেন হবে, এটা কি আপনি বলছেন? হ্যাঁ মানে আমার সবসময় খটকা লাগতো যে আমরা ডিস্ট্রিবিউশনের ম্যাক্সিমাম পয়েন্টটাই কেন নিতেছি, কারণ সিস্টেমটা যে ওই ম্যাক্সিমাল ডিস্ট্রিবিউশনে সবসময় থাকবে তা তো না, সিস্টেমটা তো ডিস্ট্রিবিউশন স্যাম্পল করতে থাকবে টাইমের সাথে সাথে। তো ধরো এখন একটা ডিস্ট্রিবিউশনে আছে, তারপর কিছুক্ষণ পর আরেকটা ডিস্ট্রিবিউশনে যাবে, তারও কিছুক্ষণ পর আরেকটা ডিস্ট্রিবিউশনে যাবে, এরকম বিভিন্ন ডিস্ট্রিবিউশন সে ক্রস করে যাইতে থাকবে। তো আমি যদি এক্সপেরিমেন্ট করি তাহলে আমি তো সবগুলো ডিস্ট্রিবিউশনের একটা অ্যাভারেজ ডিস্ট্রিবিউশন দেখতে পারবো, কিন্তু আমরা ম্যাক্সিমাম ডিস্ট্রিবিউশনের ম্যাক্সিমামটা বাইর করে সবসময় ওইটা নিয়ে কাজ করি। এটার কারণ কি? তো এটার কারণ আর কি বেসিক্যালি যে তোমার ম্যাক্সিমাল ডিস্ট্রিবিউশনের নাম্বার অফ স্টেটস এত বেশি থাকে, মানে তুমি চিন্তা করতে পারো যে এই যে তোমার এটা হলো ফেস স্পেসের, এইটা হইলো তোমার মানে ম্যাক্সিমাল ডিস্ট্রিবিউশনের যেই পরিমাণ স্টেট আছে সেইটা, আর এইটার বাদে অন্যান্য ডিস্ট্রিবিউশনের স্টেট গুলো হইলো ধরো এটা আশেপাশে এই রিজন দিয়ে আছে। তোমার সিস্টেমটা যখন এই ফেস স্পেসের মধ্যে এমনি ঘোরাঘুরি করতে থাকবে তো সে ওভারওয়েলমিংলি লার্জ অ্যামাউন্ট অফ টাইম তোমার যে ম্যাক্সিমাল ডিস্ট্রিবিউশনটা সেটার মধ্যেই থাকবে। তো তুমি যদি অ্যাভারেজও নাও, অ্যাভারেজ নিলে ওই ম্যাক্সিমাল ডিস্ট্রিবিউশনটাই পাওয়া যায়, এই কারণে ম্যাক্সিমাল ডিস্ট্রিবিউশন নিয়ে আমরা পার পেয়ে যাই, বাট আর কি অ্যাভারেজটাই নেওয়ার কথা। ঠিক আছে, এটা হলো স্ট্যাটিস্টিক্স এর কারণে আর কি ম্যাক্সিমালটাই অ্যাভারেজটা ম্যাক্সিমালের এত মানে দে আর বেসিক্যালি দ্য সেম থিং, একই রকম হয়ে যায়। কেন ম্যাক্সিমামটা এত পিক কেন হচ্ছে, মানে শার্প পিক কেন হচ্ছে, এটার তাহলে আর্গুমেন্ট আসলে কি হলো, এটা কোথায়? হ্যাঁ এই আর্গুমেন্টটা দেই নাই, আমি দিলাম যে আমি যে আর্গুমেন্টটা দিলাম সেটা হলো যে যেহেতু ম্যাক্সিমালটা অনেক বেশি পিক তাই ম্যাক্সিমাল আর এভারেজ কাইন্ড অফ সেম। এখন ম্যাক্সিমালটা এত বেশি পিক কেন এটা তো মানে এইটা কি আসলে ভ্যারিয়েন্স আর এভারেজের রেশিওটা নিয়ে কত অর্ডারের হয় সেটা বের করলেই বোঝা যাওয়া উচিত না?
হ্যাঁ যাওয়া উচিত। মানে তো এখন এটা তো বোধহয় তোমার 5 ইয়ার বইয়ে তো একটা ওরা মেনশন করছে যে ডেল্টা বাই ইটা হয় অ্যাকচুয়ালি অর্ডার অফ 1/√n। ওকে আচ্ছা, ডেল্টা বাই ই হলো অর্ডার অফ 1/, 1/√n মানে ওকে তো এই সব অনেক সিস্টেমে তো কম। হুম। হ্যাঁ এন অনেক বড় এই হইলে তো ডেল্টাটা কি? আসলে এই ডেল্টাটা হচ্ছে ওই যে ভ্যারিয়েন্স। ওদের আনসার মানে ওই যে এনার্জিকে ওরা ই মাইনাস ডেল্টা বাই 2 আর ই প্লাস ডেল্টা বাই 2 তে যে ও ই আচ্ছা করে আচ্ছা, রাখছে। ও আচ্ছা বুঝছি। তাইলে ওকে ডেল আম, এইটা কি হয় নাকি ওরা বলতেছে যে ডেল্টাটাকে এমন ভাবে মানে সিলেক্ট করতে হবে না না যাতে না টিপিক্যালি ডেল্টা বাই ই ইকুয়ালস টু অর্ডার অফ 1/√n ওদের ই করা আছে। এই ডেল্টাটা তো ভ্যারিয়েন্স না। না না মানে এক্স্যাক্টলি ভ্যারিয়েন্স না। হুম, ডেল্টা তো স্প্রেড না, হ্যাঁ হ্যাঁ ডেল্টা মানে তো স্প্রেড। না এটা হলো তোমার ফেজ স্পেসে যেই যেই দ্য রেঞ্জ অফ এনার্জিস দ্যাট দ্য সিস্টেম ক্যান অ্যাক্সেস, এই ডেল্টাটা হইলো ওই রেঞ্জটা। এটা তো আর ভ্যারিয়েন্স তো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের হবে। এটার দুইটার সাথে সম্পর্ক থাকতে পারে বাট আমার মনে হয় দুইটা তো এক্স্যাক্টলি সেম জিনিস না। আমার তো মানে 1.1 এর এ করলে এটা অ্যান্সার বের হয়ে যাবে না 1.1 এর এ। ভাই ওটাই তো প্রবলেম আর কি, ওটাই তো বলতে পারছি না। 1.1 এর এ ঠিক আছে আমার সাথে ম্যাচ করতেছে না মনে হয় নাকি হোল্ড। না না ওই যে গসিয়ান সিস্টেম দেখাইতে হবে, ওইটা দেখাইতে পারলেই তো ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা হ্যাঁ 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 ওইটার এভারেজ থেকে মানে আর ভ্যারিয়েন্স এর রেশিওটা বের করতে পারলে এটা আসলে ইয়েস ইয়েস বুঝছি। ওই যে এক্সারসাইজ 1.1 আমি আমি সেকশনের মধ্যে ঢুকে গেছিলাম। হুম, এটা নিয়ে একটু চিন্তা করা লাগবে আসলে, আমি এটা নিয়ে করি নাই। ভাই ওই প্রবলেমে কিন্তু ভেরিয়েন্স বের করতে বলছে, দেখেন ওই হ্যাঁ হ্যাঁ গাউসিয়ান হ্যাঁ রুট মিন ইন্টারপোলেশন এবং স্কয়ার হায়াসেন। ডিভিশনটা বের করতে বলছে। ওকে আচ্ছা ওকে হুম কেমনে করা যায়? আমরা কি এটা নিয়ে গুতাগুতি করতে থাকবো নাকি সামনে আগাবো? কি কি মতামত? আমরা মনে হয় ইন্ডিভিজুয়ালি গুতাগুতি করলেই ভালো। এটা আগে পরে দেখতে হবে আর কি। আচ্ছা ঠিক আছে পরে দেখি। ওকে তারপর আর কোনো প্রবলেম ট্রাই করছে কেউ? আচ্ছা ওইটা নিয়ে তো কথা কইলো যে ঠিক আছে তাইলে আমরা হইলো চ্যাপ্টার 2 পড়া হয়েছে কারো? জি ভাই, জি ভাই। ওকে তাহলে আমার চ্যাপ্টার 2 আলোচনা যাই। হ্যাঁ আমি 2.4 পর্যন্ত পড়ছি মোটামুটি। আচ্ছা ওই চ্যাপ্টার 2 এর সাথে তো ইয়ার খুব মিল আছে, যে কার্ডারের প্রথম পার্ট যেগুলো আমরা পড়লাম বেসিক্যালি ওই ক্যালকুলেশন গুলাই করছে, একটু ডিটেইলসে করছে আর কি। হ্যাঁ আচ্ছা আমারও এখানে একটা কনফিউশন আছে, যে কনফিউশন না মানে একটা অবজারভেশন আছে। এই অবজারভেশনটা আমি আগে আগে করি নাই এবং আমার কাছে অবজারভেশনটা খুব ভাইয়া, ভাইয়া এই একটা মজার observation-টাকে কথা বলি। হুম। ভাইয়া বইয়ের সলিউশন পাইছি। তো সলিউশন তো থাকবে, এগুলো তো ক্লাসিক টেক্সট, মানে সব জায়গায় অলমোস্ট সবাই পড়ে, তো কেউ না কেউ তো সলিউশন করে রাখছে, ওইটা তো থাকবে। কার্ডারের তো বইয়ের পিছনেই সলিউশন দিয়ে হ্যাঁ বইয়ের পিছে সলিউশন দেওয়া। সলিউশন কার্ডারে দেখে তো লাভ কি? এখন তো নিজের স্কিল ডেভেলপ করা লাগবে না? সলিউশন দেখলে তো সলিউশন সেটা দেখবো হয়ে যে যায়। অনেকক্ষণ গুতাগুতি করার পরে যদি দেখি যে আচ্ছা মিলতেছে না, এখন এটা সলিউশন দেখতে কিছু শেখা যাবে, তাইলে সলিউশন দেখবো, কিন্তু নিজে ট্রাই করা লাগবে। না সেটা আর কি, এই জন্যই নামাই নাই এতক্ষণ, এখন নামাইলাম বসে বসে। আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা, তো চ্যাপ্টার 2 নিয়ে আর কি কোশ্চেন? হ্যাঁ আমরা কথাবার্তা শুরু করি। কে কে কি কি পড়ছো? দ্রুত মাইক্রো ক্যানোনিক্যাল। হ্যাঁ ফার্স্টের দিকে ওকে আছে, মানে ফার্স্টের দিকে ওই যে লাস্ট দিন কিছু কথা বলছিলেন না যে কি বলা হয় এনসেম্বল এভারেজ আর হচ্ছে টাইম এভারেজ দুইটা হচ্ছে সেম, এই কথাটা অ্যালগরিথমিক ঠিক আছে। হাইপোথিসিস, হ্যাঁ ওইটা নিয়ে কথাবার্তা বলছে কিছু। অ্যালগরিথমিক হাইপোথিসিস নিয়ে বেশ কথাবার্তা বলছে, এটা ওকে আছে। কারো প্রবলেম থাকলে আর কি ডিসকাস করা যেতে পারে, বাট আমার প্রবলেম নেই আর কি এই জায়গায়। অন্য কারো আছে? স্ট্যান্ডার্ড স্টাফ আমরা এগুলো নিয়ে কিছু কথাবার্তা বলেই ফেলছি অলরেডি। এটা আরো কোনো জিজ্ঞাসা অভিমত? ভাই আমি পিছিয়ে আছি ভাই, আমি 2.4
2.3 এর মধ্যে পড়ছে আর কি। আর 4.3 2.3 সরি ভাই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 2.3 তো পড়েই ফেলছো, তার আর তো কিছু নাই। না আরো তো অনেক কিছু আছে চ্যাপ্টার। আরে তারপরে 2.4 এ যেটা পড়ছে যে ওই যে আমরা যে গতদিন ধরে নিলাম যে তোমার যে ওমেগাটা বাইর করার পর একটা ওমেগাটা বের করার পর যে h⁻³ দিয়ে ভাগ দিতে হবে, ঠিক আছে, যদি এনটা পার্টিকেল সিস্টেম থাকে। তো ওরা বেসিক্যালি h⁻³ টা কোত্থেকে আসলো এটার মোটিভেশন দেওয়ার চেষ্টা করছে 2.4 এই আর কিছু না। বাট 2.3 তে কিছু আমার কাছে একটা জিনিস জ্ঞানজম্মা লাগছে, সেটা হচ্ছে আমি বলতেছি 31 নাম্বার পেজে যেটা আছে, সেটা হচ্ছে যে 31 নাম্বার পেজে টাইম টাইম এভারেজ, এনসেম্বল এভারেজ, তারপর হচ্ছে অপারেটর সোয়াপ করছে, এটা ঠিক আছে, কিন্তু আলটিমেটলি তো লাস্টে একটা জিনিস প্রুভ করছে যেটা আমরা অলরেডি ধরে নিছি। মানে এই জিনিসটা আমার কাছে খুব বিরক্ত লাগছে দেখে। ধরে নিছি মানে ওই যে এভারেজ অফ মানে এনসেম্বল এভারেজ অফ f ইকুয়ালস টু f এক্সপেরিমেন্টাল, এই লাইনটা। হ্যাঁ 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 হ্যাঁ, এই এইটা জায়গাটা অ্যাকচুয়ালি মানে কি বলতে চাইছে এই জায়গায়, মানে এটা আমরা বলতে একটা চাইছে জিনিস যে আমরা এক্সপেরিমেন্ট করলে সবসময় আর কি টাইম এভারেজ দেখতে পাই। ওকে, আচ্ছা, মানে আমরা কিন্তু মানে অ্যাজাম্পশনে শুরুতেই ধরে নিছি যে এনসেম্বল এভারেজ টাইম এভারেজ ইকুয়াল, আবার লাস্টে গিয়ে আমি আবার একই কথা বলতেছি, ব্যাপারটা কেমন? না আচ্ছা, এখানে যে অ্যাজাম্পশনটা সেটা টেকনিক্যালি আচ্ছা আর্গোটিক হাইপোথিসিস অনেক ভাবে ফর্মুলেট করা যায়। ওরা যে অ্যাজাম্পশনটা ওরা আর্গোটিক হাইপোথিসিসের যেই ভার্সনটা ধরছে সেটা হলো যে সবগুলা সিস্টেমের মানে সবগুলা সিস্টেম না, মানে এনসেম্বলের সবগুলা মেম্বারের টাইম এভারেজ সমান। মানে সাপোজ ধরলাম এটা আমার ফেস স্পেস, ঠিক আছে, এইটা যদি ফেস স্পেস হয়, ধরলাম এই ফেস স্পেসের মধ্যে তো হয়তো কোটি কোটি পয়েন্ট আছে। তো তুমি একটা পয়েন্ট ধরলাম, তারপরে এই পয়েন্টের মোশন ট্র্যাক করতেছো। মানে এই পয়েন্ট বলতে এখানে একটা পয়েন্ট হলো আমার পুরো সিস্টেম বোঝায়, মানে আমার সিস্টেম একটা পয়েন্টে আমার সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে, সিস্টেমের রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট এটা হলো 6 ডাইমেনশনাল ফেস স্পেসে আছে। আচ্ছা, তো মানে আমার সিস্টেমের পার্টিকেলের নাম্বার হলো n, যাই হোক। তো তুমি ধরো এই একটা পয়েন্টকে ট্র্যাক করতেছো, এই একটা পয়েন্টকে ট্র্যাক করলে মানে এটা ধরো যাচ্ছে অনেক রাস্তায় যাচ্ছে, এমনি ঘুরতেছে ফেস স্পেসের মধ্যে, অনেক কিছু ঘুরতেছে ঘুরে টুরে, তো অনেকক্ষণ ধরে ট্র্যাক করতেছো, অনেকক্ষণ ধরে ট্র্যাক করার পর তারপরে এই যে তো এইটা আর কি এই যে এত রাস্তা ঘুরে টুরে আসলো, মানে ঘুরে যে আগের জায়গায় ফেরত আসবে, এটা একটা হাইপোথিসিস যে আর্গোটিক হাইপোথিসিস ট্রু হলে আগের জায়গায় আরবিট্রারিলি ক্লোজলি ফেরত আসতে হবে, ওই ক্যাচেলে না যায়। তুমি এটা আর এটা বিভিন্ন স্টেট দিয়ে যাচ্ছে, ঠিক আছে, তো স্টেট এটা দিয়ে কি যাচ্ছে। ভাইয়া, এটা কি ভাই যে পয়েন্টারের রিকারেন্স থিওরেম, এটাই কি ওইটা? আমি জানি না, পয়েন্টার রিকারেন্স থিওরেম পড়ি নাই। মানে এই যে আপনি যে কথাটা বললেন যে আবার আগে স্টেটে ফিরে আসে, এটা একটা জায়গায় পড়তেছিলাম হ্যাঁ, যে মানে আর্গোটিক হাইপোথিসিস এ কাইন্ড অফ এই যে আগের জায়গায় যে ফেরত আসবে এটা একটা ইমপ্লিসিটলি এটা ধরা আছে। আচ্ছা যাই হোক, ওইখানে আমরা ওইখানে ওইটা নিয়ে পরে। তো তুমি ধরো এই তোমার একটা ফেস পয়েন্ট হলো এমনে ফেস স্পেসের মধ্যে মুভ করতেছে, তারপরে এই ফেস পয়েন্টার হলো মুভ করতেছে যে এটার টাইম এভারেজ নিলাম। ওকে, এটা একটা নাম দেই, ধরলাম আমার কি নাম দিব, এ পয়েন্ট। এই এ পয়েন্টের হলো সাম ফাংশন আছে, ঠিক আছে, আমার ফেস স্পেসের উপর সাম মানে ডাইনামিক্যাল ভ্যারিয়েবল, এই ডাইনামিক্যাল ভ্যারিয়েবলের অ্যাভারেজ নিছো এ এ এ পয়েন্ট থেকে শুরু করে, ঠিক আছে, যেই সিস্টেমটা আমার এ তে ছিল, ঠিক আছে, ট্র্যাক করা শুরু করার আগে যেটা এ তে ছিল সেটার উপর ট্র্যাক করে করে অনেকক্ষণ ধরে ট্র্যাক করে করে তারপরে আচ্ছা এটা আমি ভুল দিছি, এটা এনসেম্বল এভারেজ দিয়ে দিছি, টাইম এভারেজ নিলাম, ঠিক আছে। আচ্ছা, ধরলাম আরেকটা পয়েন্ট আছে বি, আরেকটা সিস্টেম আছে, আরেকটা পয়েন্ট আছে বি। তো এবার এই বি পয়েন্টটাকে ট্র্যাক করা শুরু করছো, ঠিক আছে। তো এই বি পয়েন্টটাও ধরো এরকম নড়বে স্পেসের মধ্যে, নড়ে 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 যাবে, নড়তে 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 তারপরে কভার করতে থাকবে। তো এই বি পয়েন্টের জন্য তোমার এই বি পয়েন্টের জন্য এই সেম ডাইনামিক্যাল ভ্যারিয়েবলের হলো টাইম এভারেজ ক্যালকুলেট করছো। আচ্ছা, তো ওরা আর্গোটিক হাইপোথিসিসের যেই ভার্সনটা নিছে ধরছে সেটা হলো ওরা বলতেছে যে প্রত্যেকটা পয়েন্টই আসলে অন্য যে কোনো পয়েন্ট মানে তুমি ফেস স্পেসের যেই পয়েন্ট থেকে শুরু করো না কেন, তুমি যদি এনাফ সময় ধরে ট্র্যাক করো, মানে অরিজিনালি বোল্টজম্যান যে কথাটা বলছিল, অরিজিনালি বোল্টজম্যান যে হাইপোথিসিসটা দিছিল যে বোল্টজম্যানের আর্গোটিক হাইপোথিসিস যেটা ছিল যে যেই পয়েন্ট থেকে শুরু করো না কেন ওই পয়েন্ট ইভলভ হয়ে অন্য সব পয়েন্ট দিয়েই একবার না একবার যাবে, এনাফ টাইম ওয়েট করলে, ঠিক আছে, অন্য সব পয়েন্ট দিয়েই যাবে।
ঠিক আছে? তার মানে তুমি যেই পয়েন্ট থেকে শুরু করো না কেন, আলটিমেটলি কি সেম প্যাথই দেখবা, রাইট? বোঝা কি যাচ্ছে? বুঝতে যে আমি পারছি। যদি এই পয়েন্ট থেকে শুরু করে কোনো এক মানে এই পয়েন্টটা যদি এই পয়েন্ট দিয়ে যায়, এটা ইভলভ হইতে হইতে যদি এই পয়েন্ট দিয়ে যায়, তারপরে এই পয়েন্ট থেকে ট্র্যাকিং শুরু করলে আবার সেটা হয়তো অন্য কোনো একটা পয়েন্ট দিয়ে যাবে, মানে এবং সেই পয়েন্ট থেকে মানে সব পয়েন্ট থেকেই যদি ট্র্যাকিং শুরু করে অন্য সব পয়েন্টে পৌঁছাইতে পারি, তাইলে সব সব পয়েন্টের জন্যই আমার ওই ডাইনামিক্যাল ভ্যারিয়েবলের টাইম অ্যাভারেজটা সেমই আসবে না? আচ্ছা, মানে বুঝতে পারছি। আমরা আর কি আমরা হচ্ছে অ্যাকচুয়ালি আর্গটিক হাইপোথিসিসের যে রেজাল্টটা মানে এফেক্ট যেটা সেটাকে হচ্ছে অ্যাজাম্পশন হিসেবে ধরছি। এবার বুঝতে পারছি গন্ডগোলটা না কোথায়। একদম না এফেক্ট না, মানে মানে এটা আর্গটিক হাইপোথিসিস একটা ভার্সন বলতে পারো, অল দা ভার্সনস আর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? তো এই ভার্সনের স্টার্টিং পয়েন্ট হলো যেটা বলে যে তোমার প্রত্যেকটা পার্টিকেলই ইভলভ হইতে হইতে অন্য সব পার্টিকেলের মধ্যে দিয়ে যাবে। পার্টিকেল বলতে আমি বলতেছি ফেস পয়েন্ট। আচ্ছা, পার্টিকেল টার্মটা ইউজ করা উচিত না, পার্টিকেল পার্টিকেল ফেস পয়েন্ট একটা। সব ফেস পয়েন্টই যদি তুমি এনাফ টাইম ধরে ট্র্যাক করতে থাকো, তাহলে সব ফেস পয়েন্টই হলো অন্য সব ফেস পয়েন্ট দিয়ে যাবে। এটা ছিল বোল্টজম্যানের অরিজিনাল আর্গটিক হাইপোথিসিস। এটা খুবই স্ট্রং একটা হাইপোথিসিস। তো এবং এই হাইপোথিসিসটা আসলে এক্স্যাক্টলি ট্রু না। তো তারপরে মানুষ এটাকে মডিফাই করে বলছে যে অন্য সব পয়েন্টের আরবিট্রারিলি ক্লোজ দিয়ে যাবে, ঠিক আছে? মানে যে কোনো একটা ফেস পয়েন্টকে যদি তুমি ট্র্যাক করো, তাহলে সেই ফেস পয়েন্টটা হলো অন্য যে কোনো ফেস পয়েন্টের আরবিট্রারিলি ক্লোজ নেইবারহুডের মধ্যে দিয়ে যাবে। এটা তো মনে হয় ভাইয়া কার্ডারও মনে হয় এই কথাটা বলছিল হ্যাঁ যে আমার হচ্ছে যে কার্ডার মনে হয় এই প্রসঙ্গে কথাটা বলছিল যে আমার হচ্ছে যে যদি হচ্ছে আমার সিস্টেমটা যদি এক টাইমে হচ্ছে কনভার্জ করে তার মানে এক টাইমে ডাইভার্জ করতে হবে। তো এই প্রসঙ্গে মনে হয় এই কথা এই একটা আর্গুমেন্ট দিছিল যে আরবিটারিলি ক্লোজ এরকম একটা পয়েন্ট দিয়ে যাবে এরকম হ্যাঁ হ্যাঁ কথাটা। হ্যাঁ রাইট ইয়েস। হ্যাঁ, এরকম একটা ইয়ে ওই তো চ্যাপ্টার 3 সেকশন 2 তে বা 1 এ, হ্যাঁ সেকশন 3.1 এ প্রবাবলি এরকম কিছু একটা বলছিল। আচ্ছা, তো ওরা আর্গটিক হাইপোথিসিস ধরতেছে এটা যে ওদের হাইপোথিসিসটা হলো যে কোনো ফেস পয়েন্ট অন্য যে কোনো ফেস পয়েন্টের আরবিট্রারিলি মানে আরবিট্রারিলি, আচ্ছা আমরা আরবিট্রারিলি ক্লোজে লিখলে অন্য যে কোনো ফেস পয়েন্টকে ট্র্যাক করলে অন্য যে কোনো ফেস পয়েন্টের মধ্যে দিয়ে যাবে। এটা হলো ওদের আর্গটিক হাইপোথিসিসের ভাষা। যদি তাই হয়, তাইলে তুমি যে কোনো জায়গা থেকে শুরু করো না কেন, এনাফ টাইম ধরে যদি অবজার্ভ করো, তাহলে টাইম এভারেজ গুলা সব ফেস পয়েন্টের জন্য সেমই দেখবে, ঠিক আছে? তারপরে আর কি, তারপরে ওরা যে স্ট্যাটিস্টিক্যাল যা যা করছে ওইটা। তো এখান থেকে তারপরে দেখাইছে যে অনসেম্বল এভারেজ আর এভারেজ সেম আছে। আচ্ছা, এটা নিয়ে কি আর কোনো কোশ্চেন আছে? মানে আর্গটিক হাইপোথিসিসের অনেক ভার্সনই আসলে ধরা যায়। যেমন গতদিন আমরা ধরছিলাম যে আমাদের ভার্সনটা ছিল যে আমরা ডাইরেক্ট ওইটাই ধরে নিছি যে টাইম এভারেজ আর স্ট্যাটিস্টিক্যাল এভারেজ সেম, এটা ধরে নি, এটা ছিল আমাদের স্টার্টিং পয়েন্ট। আর ওদের স্টার্টিং পয়েন্ট হলো ওরা বলতেছে যে সব মানে এফ বার যে টাইম অ্যাভারেজটা হলো তুমি যে কোনো পয়েন্ট থেকে শুরু করো না কেন, টাইম অ্যাভারেজটা সেম দেখবা, কনস্ট্যান্ট। তো এই দুইটা আর কি ইকুইভ্যালেন্ট। এটা থেকে এটাতে দেখানো যায়, আবার এটা থেকে এটা দেখানো যায়। ওকে, আচ্ছা ভাই, এখানে একটা কথা আছে যে ওরা হচ্ছে এটা প্রুফ করার আগে কিন্তু বলছিল যে আমার যে ডেনসিটি ফাংশন সেটা কিন্তু কনস্ট্যান্ট, কিন্তু আপনার মানে কনস্ট্যান্ট না, বলছে স্টেশনারি। স্টেশনারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এল রো তো বাই ডিটি আচ্ছা, ইকুয়াল টু জিরো, এটা টাইম মানেই তো কনস্ট্যান্ট। হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ মানে তো রাইট। কনস্ট্যান্ট, টাইম ডেরিভেটিভ কনস্ট্যান্ট। হ্যাঁ, তো টাইম ডেরিভেটিভ যদি আমার কনস্ট্যান্ট হয় তাহলে হচ্ছে যে বলছে যে এইটা খাটে। এখন মানে আপনার কথা শুনে মনে হচ্ছে যে এখন যে কোনো কেসেই এটা খাটবে, মানে টাইম ডেরিভেটিভ কনস্ট্যান্ট হইতে হবে এমন কোনো পার্সপেক্টিভ মনে মানে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এইটা নিয়ে আলাপ দিতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, তাইলে আলাপের মধ্যে আমরা ঢুকেই গেলাম। ওকে, আচ্ছা পাত্রিয়াতে যে আর্গুমেন্টটা দিছে, দেখো একটা জিনিস খেয়াল করো। পাত্রিয়াতে এই যে তোমার এই যে এফ মানে অনসেম্বল এভারেজ ইকুয়াল টু এক্সপেরিমেন্টাল ভ্যালু, এটাতে পৌঁছাইছে কেমনে? তোদের পৌঁছানোর রাস্তাটা ছিল এরকম যে এফ হলো যদি তোমার এরকম হয়, যদি এরকম হয় যে ডেনসিটি ফাংশনটা হলো ডেনসিটি ফাংশনের টাইম ডেরিভেটিভ 0, ঠিক আছে? তাইলে এইটা হলো টাইম ইন্ডিপেন্ডেন্ট হবে, ঠিক আছে? তোমার এই যে অনসেম্বল এভারেজটা টাইম হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ অনসেম্বল এভারেজটা যদি টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়, তাইলে টাইম এভারেজ অফ অনসেম্বল এভারেজ
ও মানে আমি একটা এক্সট্রা টাইম অ্যাভারেজ নিতে পারি, টাইম অ্যাভারেজ নিয়ে আর কি কোনো ক্ষতি হবে না ওদের আর্গুমেন্টের। আচ্ছা ওদের আর্গুমেন্টে আর কি বেসিক্যালি বলতেছি যে যদি এটা টাইম ইন্ডিপেন্ডেন্ট হয় তাইলে আমরা এনসেম্বল অ্যাভারেজটার উপর একটা এক্সট্রা টাইম অ্যাভারেজ নিতে পারি, কোনো চেঞ্জ হবে না। আচ্ছা তারপরে যেটা করছে যে টাইম অ্যাভারেজটা ভিতরে ঢুকাই দিছে, টাইম অ্যাভারেজ অফ এফ, তারপরে ওইটার এনসেম্বল অ্যাভারেজ দিছে। আচ্ছা তারপরে এই জায়গায় হলো আর্গোটিক হাইপোথিসিসটা ঢুকাইছে, যে আর্গোটিক হাইপোথিসিস বলে যে সব সব পয়েন্টে টাইম অ্যাভারেজ হলো সেম, ঠিক আছে। এই যে স্ট্যাটিস্টিক্যাল অ্যাভারেজ নেই আমরা কেমনে, স্ট্যাটিস্টিক্যাল অ্যাভারেজ নেই হলো যে আমাদের কি জানি একটা ফিক্স টাইমে হলো প্রত্যেকটা পয়েন্টের জন্য আর কি, প্রত্যেকটা পয়েন্ট গুলার উপরে অ্যাভারেজ নিতে হবে, আর টাইম অ্যাভারেজ তো টাইমের উপরে অ্যাভারেজ নিতে হবে, এটা তো বুঝে গেল। যাই হোক, তো বলতেছে যে টাইম অ্যাভারেজটা হলো কনস্ট্যান্ট হবে, মানে এই সবগুলা পার্টিকেলের জন্য কনস্ট্যান্ট হবে, তাইলে দিস উইল বি ইকুয়াল টু স্ট্যাটিস্টিক্যাল অ্যাভারেজ অফ টাইম অ্যাভারেজ ইজ ইকুয়াল টু টাইম অ্যাভারেজ হবে। তারপরে বলতেছে যে এই আর আমরা এক্সপেরিমেন্ট করলে হলো টাইম অ্যাভারেজটাই দেখি, তাইলে হলো এটা এক্সপেরিমেন্ট। আচ্ছা তার মানে হচ্ছে যে আমরা যে যে একটু আগে যে আর্গুমেন্টটা দিলেন যে বোল্টজম্যানের এরগোটিক হাইপোথিসিস, তাহলে এইটা সাথে হচ্ছে যে অ্যাকচুয়ালি এই যে মানে আমরা যে রো ইকুয়াল টু 0 এটা ধরার অ্যাকচুয়ালি মজাজা মানে সম্পর্ক ওইরকম দেখতেছি না আর কি দুইটার মধ্যে যেরকম। হ্যাঁ হ্যাঁ রাইট, মানে এখানে দুইটা আলাদা আলাদা হাইপোথিসিস আসবে, ঠিক আছে। ডেল রো বাই ডেল টি এইটা একটা হাইপোথিসিস, মানে আর্গোটিক হাইপোথিসিসে তো এই অ্যাজাম্পশনের কোনো দরকার নাই। ইয়েস হ্যাঁ, আর্গোটিক হাইপোথিসিসের সাথে আসলে এই অ্যাজাম্পশনের কোনো সম্পর্ক নেই। এইটা হলো ইকুইলিব্রিয়াম অ্যাজাম্পশন, এটা হলো ইকুইলিব্রিয়ামের ডেফিনিশনই এটা। এই যে এই স্টেপটা হলো আর্গোটিসিস, মানে আলটিমেটলি ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনে যাওয়ার জন্য হচ্ছে আমার মানে সরি ফার্স্টের লাইনটাকে লেখার জন্য আমার ডেল রো ডেল টিটা 0 হওয়া লাগে। এইটা হলো ইকুইলিব্রিয়ামের জন্য, আর এটা হয়তো হ্যাঁ এখানে দুইটা আর্গুমেন্ট আছে। আচ্ছা তো আমি যেটা খেয়াল করতেছি সেইটা হলো এই যে অ্যাভারেজ মানে এনসেম্বল অ্যাভারেজ বা টাইম অ্যাভারেজ নিতেছি, মানে অ্যাজ লং এজ ডেল রো বাই ডেল টি ইজ 0 আমার যে কোনো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের জন্যই এই লাইন অফ আর্গুমেন্টটা খাটবে না। হ্যাঁ খাটবে, মানে আর্গোটিক সিস্টেম হলে অবশ্যই খাটবে। আচ্ছা তো এইটা তো ভাই এটা তো একটা বিশাল রেজাল্ট কেন দেখো, আমি এই যে রো আমরা এতক্ষণ মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বলের রো ধরতেছি কি যে সব স্টেট হইলো মানে ইকুয়ালি প্রবাবল, তার মানে আমি এমন একটা ডিস্ট্রিবিউশনও ধরতে পারি যেটা ইকুয়ালি প্রবাবল না, রাইট। যেমন একটা ডিস্ট্রিবিউশন হলো মানে ক্লাসিক ডিস্ট্রিবিউশন হলো e to the power minus beta 8, মানে ওই বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, ওইটাও ধরতে পারি। বা আমি চাইলে অন্য যে কোনো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ধরতে পারি, যেই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনই ধরি না কেন as long as del rho by del t is 0 আমি ওই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থেকে যে অ্যাভারেজটা পাবো ওইটা এক্সপেরিমেন্টাল ভ্যালু সমান হবে। তার মানে আমার এনসেম্বল অ্যাভারেজটা আসলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের উপর ডিপেন্ড করে না, রাইট। তো এইটা তো মানে এটা কি মাইন্ড ব্লোয়িং লাগতেছে না কারো কাছে? মানে আমার তো মাথা মতো নষ্ট হয়ে গেছিল এই জিনিসটা বোঝার পর, যে মানে তুমি একটা র্যান্ডম ভ্যারিয়েবলের এক্সপেকটেশন ভ্যালু নিতেছো, কথা এই এক্সপেকটেশন ভ্যালুটা র্যান্ডম ভ্যারিয়েবলটা কেমনে ডিস্ট্রিবিউটেড এটার উপর ডিপেন্ড করার কথা না? ডেফিনেটলি ডিপেন্ড করার কথা। তোমার একটা গাউসিয়ান ডিস্ট্রিবিউশনের জন্য যেই এক্সপেকটেশন ভ্যালু পাবা তোমার এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য তো সেম এক্সপেকটেশন ভ্যালু পাবা না, মানে এক ডিস্ট্রিবিউশনের জন্য এক এক্সপেকটেশন ভ্যালু পাওয়ার কথা না। বুঝতে পারছি, কিন্তু আর যদি আর্গোটিক হাইপোথিসিস ট্রু হয়ে থাকে তাহলে অ্যাজ লং এজ মাই ডিস্ট্রিবিউশন ইজ স্টেশনারি আমি যেই ডিস্ট্রিবিউশনে নেই না কেন অ্যাভারেজ করলে সেম ভ্যালুটাই পাবো। এইটা কেমনে সম্ভব ভাই? আমার তো মানে আমার মনে হচ্ছে আমি কোথাও ভুল করতেছি আর্গুমেন্টে। তোমরা আমার আর্গুমেন্টটা বুঝতে পারতেছো? ভাই আরেকবার বলবেন একটু, আরেকবার একটু বলেন। আচ্ছা এটা বলতেছি যে এই স্টেপগুলা লিখলাম ধরো 1 2 3 4 এই চারটা স্টেপ, এই চারটা স্টেপ পার করে আসার জন্য কিন্তু আমার জাস্ট এই যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা যে টাইম ডেরিভেটিভ মানে পার্শিয়াল ডেরিভেটিভ আর কি, পার্শিয়াল ডেরিভেটিভ 0 খালি এই ইনফরমেশনটা ইউজ করা লাগছে, পার্শিয়াল ডেরিভেটিভের ফর্ম কিন্তু ইউজ করা লাগে নাই, রাইট। আচ্ছা তো এখন মানে পার্শিয়াল ডেরিভেটিভের কি আরেকবার বলুন তো, পার্শিয়াল ডেরিভেটিভের কি? মানে
মানে আমার Rho এর পার্শিয়াল explicit ডেরিভেটিভটা form যে আর কি। জিরো, শুধু এই ইনফরমেশনটা ইউজ করা লাগছে, কিন্তু রো এর এক্সাক্ট ফর্মটা ইউজ করা লাগছে না। ঠিক আছে, জি, মানে বুঝতে পারছি। আমি রো কি সিলেক্ট করতেছি, এটা কিন্তু মানে আই এম সিলেক্টিং রো ইন্ডিপেন্ডেন্টলি ফ্রম মাই টাইম অ্যাভারেজ ক্যালকুলেশন। এটা কি বুঝতে পারতেছো? যে আমার হ্যাঁ, টাইম অ্যাভারেজ নেওয়ার সাথে কিন্তু রো সিলেকশনের কোনো সম্পর্ক নাই এখানে, রাইট? বুঝতে পারছি। রো কিন্তু আরবিট্রারিলি সিলেক্ট করতেছি, আর টাইম অ্যাভারেজ হলো আলাদা একটা ক্যালকুলেশন। অ্যালগরিথমিক হাইপোথিসিস বলতেছে যে এই দুইটা ক্যালকুলেশনের রিলেশন আছে, যাই হোক আলাদা হিসাব। তো মানে তো এই আর্গুমেন্ট গুলা, এই প্রত্যেকটা স্টেপ তো যে কোনো রো এর জন্যই ট্রু। ঠিক আছে, তো একটা সিস্টেমের জন্য তো আমার যে এক্সপেরিমেন্টাল ভ্যালু বা আমার যে টাইম অ্যাভারেজ, একটা ডাইনামিক্যাল ভ্যারিয়েবলের টাইম অ্যাভারেজ, এটা তো ফিক্সড অ্যাজ লং অ্যাজ মাই সিস্টেম, আর ওইটার হ্যামিল্টনিয়ান যতক্ষণ ফিক্স থাকবে ততক্ষণ পর্যন্ত আমার তো ওই সিস্টেমের টাইম অ্যাভারেজ ফিক্সড। ঠিক আছে, কিন্তু এই অনসেম্বল অ্যাভারেজ তো আমি যে কোনো রো এর জন্যই ক্যালকুলেট করতে পারি। আর এই আর্গুমেন্টটা দেওয়ার জন্য আমার তো জাস্ট ওই রো এর বা টাইম ডেরিভেটিভটা জিরো হইলেই হয়েছে, সেটা আমি যেমনি জিরো করি না কেন, এটা আমি সব পয়েন্টে কনস্ট্যান্ট ধরে জিরো করতে পারি বা অনেকভাবেই জিরো করতে পারি। ঠিক আছে, তার মানে মানে এই আর্গুমেন্টটা বেসিক্যালি বলতেছে যে তুমি অ্যাজ লং এজ ইউ আর সিলেক্টিং এ স্টেশনারি ডিস্ট্রিবিউশন, তুমি যেই ডিস্ট্রিবিউশনই সিলেক্ট করো না কেন, তোমার অন্তম্বল অ্যাভারেজ সবসময় সেম ভ্যালুই পাবা। তো এরা তো মাইন্ড ব্লোন। বুঝছো কি বলতে চাচ্ছি আমি? আচ্ছা ভাই, এই জন্য কি নর্মালাইজেশন টার্মটা নিয়ে আসে, যাতে না, হচ্ছে যে নরমালাইজেশন তো যে কোনো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের জন্যই লাগবে, নরমালাইজেশন টার্মটা এটার জন্য আনে না। আমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে এই জন্য কি নর্মালাইজেশন টার্মটা নিয়ে আসে, যাতে হচ্ছে যে আমি যে ডিস্ট্রিবিউশনই ধরি না কেন, যাতে সবসময় মানে মোটামুটি একটা কাছাকাছি রেজাল্ট পাওয়া যায় অথবা সেম রেজাল্ট পাওয়া যায়। না 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 না, এটা তো জাস্ট, এটা তো দিস ইজ ট্রু। এই যে আমি যে বললাম যে যে কোনো ডিস্ট্রিবিউশনের জন্যই যে সেম অনসেম্বল অ্যাভারেজ আসতেছে, এটা তো ট্রু ইফ এন্ড অনলি ইফ আর্গোটিক ইজ ট্রু। ঠিক আছে, ইন সেটা জেনারেল বুঝছি ভাইয়া, আমাদের স্টোক্যাস্টিক প্রসেস তো আর্গোটিক হয় না। সেটা বুঝছি ভাইয়া, মানে আমি বলতে চাচ্ছিলাম যে অ্যাজ আ প্রবাবল রিজন আর কি, যে এই জন্যই কি আমি যে যেই ফাংশনই ধরি না কেন সেটার একটা নর্মালাইজ, মানে সেটাকে আমি তো এক এক ভাবে নর্মালাইজ করতে, হয়তো বা এক একটা ফাংশনের জন্য নর্মালাইজেশন এক এক রকম হয়, এই জন্যই হয়তো বা সবগুলা সেম হয়, এরকম হইতে পারে, এরকম কি হইতে পারে? না, যেমন আমি ধরো মানে ইন জেনারেল যদি একটা ডিস্ট্রিবিউশন ধরি, যে আমার সাপোজ দুইটা ডিস্ট্রিবিউশন আছে, ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স, এটা হলো এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, আর একটা ডিস্ট্রিবিউশন হলো 1/2 পাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কয়ার বাই। এই দুইটা ডিস্ট্রিবিউশনের তুমি এক্সপেকটেশন ভ্যালু বাই করো, এক্সপেকটেশন ভ্যালু তো দুইটা সমান আসবে না। বুঝছি হ্যাঁ, এক দুটো ঠিক ডিফারেন্ট আছে, তো, দুইটাই তো একটা তো নরমালাইজ, মানে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হইতে হলে তো নরমালাইজ হওয়াই লাগবে। এখানে আসলে নরমালাইজেশনের ব্যাপার না, এখানে ব্যাপারটা যেটা আচ্ছা যে ভাই, আচ্ছা আচ্ছা ভাই, এখানে আমি টাইম অ্যাভারেজটা করতেছি, যে টাইম অ্যাভারেজটা এক্স্যাক্টলি কিভাবে করি? এই টাইম অ্যাভারেজ করার জন্য কি আমার মানে আমার এই সিস্টেমটা কিভাবে টাইম ইভলভ করছে এটা কি জানা লাগবে না? ইয়াস, জানা লাগবে। তাহলে ভাই এখানে কি এই টাইম ইভলিউশনের ভেতর কোনো একভাবে কি আমার ডিস্ট্রিবিউশনের কোনো মানে ইনফরমেশন ঢুকে আছে, একটু হতে পারে? না, এখানে ব্যাপারটা সেইটাই যে এই ডিস্ট্রিবিউশনটা আমি নিজে হাতে সিলেক্ট করতে পারি। মানে আমি আগে সেটাই ভাবতাম যে এই ডিস্ট্রিবিউশনটা এমন ভাবে সিলেক্ট করতে হবে যাতে সেটা আমার টাইম এভলিউশনকে রিফ্লেক্ট করে, রাইট? আমিও সেটাই ভাবতাম, কিন্তু গতকাল পর্যন্ত সেটাই ভাবতাম। গতকাল পড়ার পরেই তো আমার মাথা মাথা নষ্ট হয়ে গেছে, যে আমি এতদিন ভাবতাম যে যেমন আমরা মাইক্রোক্যানোনিক্যাল অনসেম্বলে হলো ডিস্ট্রিবিউশনটাকে হলো ইকুয়ালি প্রবাবল ধরি, কারণ হলো আমার সিস্টেমটা হলো প্রত্যেকটি কাইন্ড অফ সমান সমান টাইম ধরে থাকে। আমি এইভাবে ভাবতাম আর কি। ঠিক আছে, যে আমার আমি যে কোনো একটা ফেস পয়েন্ট ধরে যদি ওটাকে ট্র্যাক করা শুরু করি, তাহলে এই ফেস পয়েন্টটা যখন স্পেসের মধ্যে মুভ করতে থাকবে, তখন প্রত্যেকটা পয়েন্টই হয়তো সমান সমান সময় থাকবে। এই কারণে আমরা একটা ইকুয়ালি প্রবাবল ডিস্ট্রিবিউশন ধরে নিই মাইক্রোক্যানোনিক্যাল অনসেম্বলের মধ্যে। ঠিক আছে, মানে আমার প্রবাবিলিটি, আমার এই ডিস্ট্রিবিউশন ফাংশনটা হলো টাইম এভলিউশনটাকে কাইন্ড অফ টাইম এভলিউশনের কিছু ইনফরমেশন ডিস্ট্রিবিউশন ফাংশনের মধ্যে এনকোডেড আছে, আমি সেইভাবে ভাবতাম। কিন্তু এখানে যেটা হচ্ছে যে আমি ধরো মাইক্রোক্যানোনিক্যাল অনসেম্বলের মধ্যেই, মানে মাইক্রোক্যানোনিক্যাল অনসেম্বল বলা হবে না, মানে সেম সিস্টেমের মধ্যেই আমি চাইলে এই রোটাকে ইকুয়ালি প্রবাবল নাও ধরতে পারি। মানে আমি ধরো রো মাইক্রোক্যানোনিক্যাল অনসেম্বল তো রোকে কনস্ট্যান্ট ধরে, রো কনস্ট্যান্ট ধরে যে এভারেজ পাবো, ধরো রোকে যদি আমি এই সাপোজ এই ডিস্ট্রিবিউশনটা যদি ধরি, এই ডিস্ট্রিবিউশনটা ধরে আমি সেম এভারেজ পাবো। ভাই তাহলে কাহিনী কি হলো? তো জিনিসটা অদ্ভুত না? তার অদ্ভুতই এটা তো, হওয়ার তো আরে উচিত না বলে অদ্ভুতই তো মনে একটা হচ্ছে। ব্যাপার আছে, এবং এটা তাহলে তো তো আমার এটা হজমই হইতেছে না।
তাহলে তো ভাই কোনো রো এর কোনো ইউনিক তো কোনো সেন্স নাই তাহলে, তো এটা এটাই তো কি হলো? এইটাই তো মানে আমি এটাই বুঝতেছি না যে আমি কি কোথাও কোনো ভুল করতেছি নাকি আমার আর্গুমেন্টের মধ্যে। আমার কার্ড আমার আমার তো পাত্রিয়া পড়ে তাই মনে হচ্ছে যে ওরা যেমনে বলতেছে যে নেই না কেন সেম অ্যাভারেজে আসবে। এইটাই আর কি, এটা নিয়ে ভাবতেছি এটা খুব আচ্ছা ভাইয়া, আমার হচ্ছে যে কি বলে এফ কিন্তু হচ্ছে টাইম এভারেজ কিন্তু সেম আসতেছে। জিনিসটা কি এইভাবে চিন্তা করা যাইতে পারে যে ধরেন কোন একটা সাইন ওয়েভেরও কিন্তু টাইম এভারেজ 0 আসে। তো সেইভাবে সেরকম কি কিছু চিন্তা করা যেতে পারে যে এফ হচ্ছে ফাংশন গুলা এরকম হবে হ্যাঁ, মানে সাইন ওয়েভ মানে না, পিরিয়ডিক not ফাংশন necessary. হবে অথবা এরকম কিছু This হবে। can be f can be any dynamical variable, any dynamical variable, ঠিক আছে? মানে মানে এটাকে যে পিরিয়ডিক হইতে হবে বা কিছু স্পেশাল প্রপার্টি থাকতে হবে এরকম না। তুমি নিজের ইচ্ছা মতো মানে পি আর কিউ এর যে কোনো ফাংশন একটা ডাইনামিক্যাল ভেরিয়েবল। তুমি যদি এফ সাপোজ আমি কথার কথা আমি নিজের ইচ্ছা মতো একটা ফাংশন বানাইলাম, সাম কনস্ট্যান্ট আলফা টাইমস পি কিউব প্লাস সাম কনস্ট্যান্ট বিটা টাইমস কিউ স্কয়ার, এটা একটা ডাইনামিক্যাল ভেরিয়েবল। আচ্ছা না, ভাই এখানে এই এই কন্ডিশনটার জন্য কেবলমাত্র যে রো এর টাইম ডেরিভেটিভ 0, কেবলমাত্র এই কন্ডিশনটার জন্য এটা কি এমন হইতে হবে নাকি মানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট আর কি? না এফ না আর এটা রো। তোমার এফ আর রো তো ইন্ডিপেন্ডেন্ট, রো তো আমার অনসম্বলের ক্যারেক্টারিস্টিক্স, আর এফ তো ডাইনামিক্যাল ভেরিয়েবল, এটা এনার্জি হতে পারে, বহুত কিছু হতে পারে। এফ এর সাথে মানে রো এর কোনো ইন্টারডিপেন্ডেন্স নাই। আচ্ছা ভাইয়া, হুম। এই রোটাকে কনস্ট্যান্ট ধরলেন, আচ্ছা এই জিনিসটা একটু কনফিউশন হলো আমার আর কি, যে রো কেন কনস্ট্যান্টই হওয়া লাগবে? মানে একটা ধরুন নর্মাল সিচুয়েশন, ধরুন এই যে এফ কে ধরলাম প্রেসার দ্বারা রিপ্রেজেন্ট করতেছে, ঠিক হুম। আছে? এটা একটা ম্যাক্রো ম্যাক্রো কোনো প্রপার্টি যেটা এফ দিয়ে আমি বের করতে যাচ্ছি। তো তখন তো আমি রো এর সবকিছু ইকুয়াল প্রবাবল হতে পারবে না। আমি যদি সবকিছু ধরুন সব ভেলোসিটি 0 বানাই দিই, 0 তে ইকুয়াল প্রবাবল কোনো সিচুয়েশন না, তাই না? একটা না না এটা রো ইকুয়াল টু কনস্ট্যান্ট কোন জায়গায়? এটা হলো অ্যাক্সেসিবল রিজনে বাইরে তো রো জিরো। যেমন তুমি আচ্ছা আচ্ছা যেটা বললা যে ভেলোসিটি সবগুলা পার্টিকুলার ভেলোসিটি জিরো, দ্যাট ইজ নট কনসিস্টেন্ট উইথ আওয়ার ম্যাক্রো ভেরিয়েবল। তোমার তো সিস্টেমে একটা এনার্জি দেওয়া থাকবে, রাইট? তো সবগুলা পার্টিকুলার আচ্ছা জিরো আচ্ছা, হলে হ্যাঁ তো হ্যাঁ, আচ্ছা এনার্জি আচ্ছা বুঝতে পারছি, অ্যাক্সেসিবল আর কি, হ্যাঁ। অ্যাক্সেসিবল রিজনে আর কি কনস্ট্যান্ট, রো ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে অ্যাক্সেসিবল রিজনে কনস্ট্যান্ট। আচ্ছা ভাই, তাহলে অ্যাক্সেসিবল রিজনটা ডিফাইন হচ্ছে কিভাবে? তো ওই যে এটা যে আবার সার্কুলার। ম্যাক্রোস্কোপিক ভ্যারিয়েবল যেইগুলা ভ্যালু দেওয়া থাকবে, ধরো তোমার ই ভি এন, এই তিনটা ভ্যালু দেওয়া, এই তিনটা ভ্যালু ইউজ করে হলো তোমার ফেস স্পেসের কোন রিজনে থাকতে পারবে ওইটা বের করতে পারবা। হ্যামিল্টনিয়ানটাও লাগবে, তাহলে হ্যামিল্টনিয়ান। সার্কুলার লজিক মনে হচ্ছে না, যে হচ্ছে কি আমি রোটা, সরি মানে ধরো আমি এফটাকে প্রেশার হিসেবে চিন্তা করছি আর কি। তো আচ্ছা ঠিক আছে। প্রেশারটার জন্য আমি হচ্ছে অ্যাক্সেসিবল রিজনটা হচ্ছে রো বের করতেছি, সে আবার সে একইভাবে রো থেকে আবার প্রেশার বের করতেছি। না না এফ থেকে রো বের করবো না তো, মানে প্রেসার থেকে রো বের করবো না, মানে তোমার রো বের করার জন্য রো, মানে ধরেন আমার প্রবলেমটা এরকম যে আমি ধরেন একটা আচ্ছা ধরো সিস্টেম প্রেসার প্রেশার, ক্যালকুলেট করতে চাও, রাইট? হ্যাঁ প্রেশার ক্যালকুলেট করছে, আচ্ছা প্রেশারের জন্য প্রেসার আমি হলো মোমেন্টামের অ্যাভারেজ, মানে তোমার ওই ওয়ালে যে পার্টিকেল গুলা যে মোমেন্টামে হিট করবে, তো অ্যাভারেজ মোমেন্টাম যেটা সেটা হলো প্রেসার, ঠিক আছে? তো আচ্ছা এইটা ক্যালকুলেট করার জন্য তো আমার যেটা লাগবে যে ধরো এরকম একটা অনসম্বল অ্যাভারেজ করা লাগবে, মোমেন্টাম টাইমস আমার যে ডিস্ট্রিবিউশন ফাংশন আছে রো ইনটু আমার অনসম্বলের উপর মানে সরি মানে ফেস স্পেসের উপর ইন্টিগ্রেশন করা লাগবে। ওকে, এই রোটা ঠিক করার জন্য যেটা লাগবে সেটা হলো যে আমার অনসম্বলটা কি ধরনের সেটা জানা লাগবে। তো সেটা জানার জন্য তো অনসম্বলটা কি ধরনের এটা জানার জন্য আমাকে হলো ওই সিস্টেমটার কিছু ম্যাক্রোস্কোপিক ভ্যারিয়েবল জানা লাগবে, যে আমার যে গ্যাসটা আছে কথার কথা ওই গ্যাসের হলো এনার্জি কত, ঠিক আছে? এই গ্যাসের ধরো ম্যাক্রোস্কোপিক ভ্যারিয়েবল আমরা যেগুলো ইউজ করি ওটা হলো এনার্জি, ভলিউম, আর হলো ওই গ্যাসের মধ্যে কয়টা পার্টিকেল আছে। এই তিনটা জিনিস যদি জানা থাকে আমার, এই তিনটা জিনিস থেকে আমি ইয়া বের করতে পারবো, আমার ফেস স্পেসের কোন রিজনটা অ্যাক্সেস করা যাবে। ধরলাম কথার কথা এইটুক রিজন অ্যাক্সেস করা যাবে ফেস স্পেসে, তো কতটুক রিজন অ্যাক্সেস করা যাবে সেটা জানতে পারবো। তারপরে এখন আমাকে একটা ডিস্ট্রিবিউশন ফাংশন ধরা লাগবে, ঠিক আছে? এই যে এই পার্টটা, এই ডিস্ট্রিবিউশন ফাংশনটা আসলে কোথাও থেকে ডিরাইভ করে আসতেছি না আমরা, এটা আমরা নিজেরা ধরতেছি। বোল্টজম্যানের একটা অ্যাজাম্পশন ছিল যে আমি ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে কনস্ট্যান্ট ধরবো, এইটাই মানে আমি আমি এতদিন ভাবতাম যে এটা অ্যাজাম্পশন ছিল না, আমি এতদিন ভাবতাম যে এটা প্রবলি কনস্ট্যান্ট টি, কিন্তু এটা যে কনস্ট্যান্ট না ধরলেও যে সেম সেম অ্যাভারেজই আসে, এটা আর কি
এখন মনে হচ্ছে। আচ্ছা, বুঝছো আমি কি বলতে চাচ্ছি? ভাই বুঝলাম না তো বিষয়টা। তাহলে রোটা যদি আমার হাতের উপর হাতে থাকে, যে আমি ইচ্ছা মতো অ্যাজিউম করতে পারি, তাহলে পুরো মিনিংটা কি এই ফেজ স্পেস এই ডেনসিটি ফাংশনের? জানি না জিনিসটা তো আমার কনফিউশন হচ্ছে। আমি তো আমি তো এখন এই এই রোটা তো তো হচ্ছে সিচুয়েশনের উপর অ্যাজাম্পশনটা না, যেমন হচ্ছে যদি আমার মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বল হয় তাহলে কনস্ট্যান্ট ধরতে পারি, বাট এটা যদি ক্যানোনিক্যাল হয়ে যায় তাহলে তার কনস্ট্যান্ট ধরা যাবে না। সেটাই, মানে এই রোটাকে কি ধরতেছে ওইটার উপরে আমরা অনসেম্বলের বিভিন্ন নাম দেই, হ্যাঁ, ঠিক আছে? এবং এটাও দেখবা যে তোমার মাইক্রো ক্যানোনিক্যাল অনসেম্বলে যে এভারেজ আসে, ক্যানোনিক্যাল অনসেম্বলে কিন্তু একই এভারেজ আসে, এক্স্যাক্টলি সেম এভারেজ আসে। না মানে অনসেম্বল গুলো আবার এইভাবেও ডিফাইন হচ্ছে না যে আমি কিভাবে মানে কোন প্যারামিটার গুলো হ্যাঁ হ্যাঁ রাইট, যে চাচ্ছি। অনসেম্বল গুলো হ্যাঁ এভাবে ডিফাইন করে যে আমি যদি কোন প্যারামিটার ইভিএন গুলো রাখলে জানি। তো মাইক্রো ক্যানোনিক্যাল, টিভিএন রাখলে আবার হ্যাঁ হচ্ছে ক্যানোনিক্যাল। তো রাইট। আমার কোন প্যারামিটার গুলো ফিক্স থাকতেছে তার উপর ডিপেন্ড করেও তো আসলে এই রোটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, ক্যানোনিক্যাল পড়লে প্রবাবলি জিনিসটা একটু ক্লিয়ার হবে, বাট মানে আমার 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 মনে হচ্ছে যে রোটা নিজের ইচ্ছা মতো ধরা যায়, ঠিক আছে? মানে আমার যেমন ক্যানোনিক্যাল অনসেম্বলে আর কি যে ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইজ ধরে, আর ঠিক আছে? ওরা তো আসলে এখানে যে মানে করতে চাইছে যে কি বলে, ওরা তো আসলে এখানে রোটাকে কনস্ট্যান্ট ধরছে ওই যে স্টেশনারি রো আর হচ্ছে লিউভেল থিওরেম থেকে যে রো আসে ওই দুটাকে ইকুয়েট করার জন্য, মানে আর কি পাত্রিয়াতে আর কি এই আর্গুমেন্টটাই তো দিছে আর কি, মানে ওদের না পাঁচসাতে যেটা বলছে যে লিউভিল থিওরেম থেকে ইকুয়েট করার জন্য হলো ডেল রো বাই ডেল টি ইকুয়ালস প্লাস টু একটা মাইনাস, টার্ম আসে, হ্যাঁ পয়জন মানে এটা আসে আর কি। পয়জন ব্র্যাকেটটা আসে আর কি। এটা সমান এটা, হ্যাঁ এই দুইটা সমান হয়। আর এটা যদি জিরো সমান করতে চাই তাহলে তাইলে এটা ওইটা হয়। সমান ধরতে হয় আর হ্যাঁ, কি, তাইলে তো কনস্ট্যান্ট হইতে পাঁচটা হয়। বলছে যে তাইলে ডেল রো বাই ডেল টি কে জিরো করার সবচেয়ে সহজ উপায় কি? সবচেয়ে সহজ উপায় হলো রোকে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট, ধরে না, হ্যাঁ এইটাই। তবে দ্যাট ইজ নট দি অনলি ওয়ে। আমি ইনফ্যাক্ট হ্যাঁ হ্যাঁ রোকে হ্যাঁ যদি এর এইচের হ্যামিল্টনিয়ানের যেকোনো ফাংশনের ফাংশন দিই, বসাই দিলেও হবে। এটাই মানে এইটাই মানে অ্যাজ লং অ্যাজ আমি ওই যে পয়জন ব্র্যাকেট জিরো করার জন্য যা যা করা হ্যাঁ লাগে সেটা করতে পারলেই হচ্ছে। এটাই হ্যাঁ, পয়জন ব্র্যাকেট জিরো করার জন্য যা যা করা লাগবে যে কোনো কিছু করলেই চলবে। তো মানে এই জিনিসটা হইলো যে এই যে রো ইকুয়াল টু সিটা যে ধরছে, এটা কোথাও থেকে ডিরাইভ করে ধরে নাই। না এটা বোল্টজম্যান ধরতে হইলো যে ভাই সবচেয়ে সহজ উপায় কি, রো ইকুয়াল টু কনস্ট্যান্ট ধরে নাও, ধরে নিয়ে তারপরে ক্যালকুলেশন করলে যা হয়। মানে আমি এতদিন ভাবতাম যে এটার ধরার পিছনে একটা আর্গুমেন্ট আছে যে হয়তো সবগুলা সেটকে ইকুয়ালি প্রবাবল হইতে হবে, বা সব তোমার এই ফেস পয়েন্টটা হয়তো সমান সমান সময় ধরে থাকবে, এই কারণে কনস্ট্যান্ট ধরে। কিন্তু এটা যে কনস্ট্যান্ট না ধরলেও যে সেম রেজাল্টই আসে, মানে এবং আমরা নিজের মতো ধরতে পারি, এই জিনিসটা আর কি আমার হজম হইতেছে না। বুঝাইতে কি পারছি যে আমি কি মনে করছি বা আমার মাথার মধ্যে কি চলতেছে? হ্যাঁ ভাই, হ্যাঁ, বুঝতে পারছি জিনিসটা টাইম কনস্ট্যান্ট, মানে মানে অন্য তো ইয়া আছে অবশ্যই, কিয়া মানে পি কিউ এর রেসপেক্টে তো একটা হ্যাঁ সেটা তো আছে, ডিপেন্ডেন্সি আছে। হ্যাঁ পিকিউ রেসপেক্ট তো ডেফিনেটলি ডিপেন্ডেন্সি আছে। হুম, তো এইটা নিয়ে আর কি গতকাল অনেক ভাবনা চিন্তা করলাম। আচ্ছা যাই হোক, এটা আপাতত থাক। তো আপাতত মনে হচ্ছে আমার আচ্ছা যেটা ভাই, মনে পিকিউ হচ্ছে রেসপেক্ট কিভাবে ডিপেন্ডেন্স আছে এটা আমি না না কনস্ট্যান্ট না হলে তো এখানে থাকতেছে তো না। নাই, রো ইকুয়ালস টু আমার কনস্ট্যান্ট রো হলে ইকুয়াল টু কনস্ট্যান্টে নাই। আমি হ্যাঁ যদি হ্যাঁ, মানে ধরো এই হ্যামিল্টনিয়ান একটা হ্যাঁ হ্যাঁ ফাংশন নিতাম, তাইলে ধরো পিকিউর উপর ডিপেন্ডেন্স। ওইখানে ওই যে এইচ এর উপর ডিপেন্ডেন্সি থেকে ডিপেন্ডেন্সিটা আসতো আর কি। রাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বুঝতে পারছি। তো এইটাই। তো হ্যাঁ, তো আপাতত মনে হচ্ছে যে নিজের ইচ্ছা মতো আমার গতকাল পড়ার পর মনে হচ্ছে যে নিজের ইচ্ছা মতো রো ধরা যায়। তো বোঝম্যান মনের সুখে একটা ধরে নিছিল, এবং আমরা চাইলে মনের সুখে ছাড়াও ধরতে পারি। এখন জিনিসটা গেঞ্জাম লাগতেছে ভিতরে, তো আমরা প্রবাবলি অন্য অনসম্বল গুলো যখন পড়বো তখন হোপফুলি একটু ক্লিয়ার হইতে পারে। তো ক্যানোনিক্যাল অনসম্বল, গ্র্যান্ড ক্যানোনিক্যাল অনসম্বল ওইগুলো পড়ার সময় হতে পারে। তো আপাতত এটা ব্যাক বার্নারে থাকে, ঠিক আছে? তো এটাই আগাই, এই আলগোরিক হাইপোথিসিস নিয়ে তো তারপর কি কি গেঞ্জাম আছে? রিয়াজ, জি ভাইয়া বলেন। বাকি সব বুঝছো? ভাইয়া এই যে 2.3 এটা মানে এই জায়গাটা নিয়ে খুব ইয়া ছিল যে এরকম বলার মানে কি, আচ্ছা। এরপর ঠিক আছে।
ওকে, বাকিরা? আচ্ছা ভাই, একটু ডাইভার্টিং আলোচনা করা যায় যে এই পয়সন ব্র্যাকেটের সাথে আমার হচ্ছে গিয়ে মানে এই জিনিসটা তো বোঝা যাচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্স এর পরে এই জিনিসটা ফিরে আসে কোন একভাবে, হুম, যেমন ডেফিনেটলি কমিউটেশন ফিরে আসে রিলেশন দিয়ে। তো কোয়ান্টাম। এটার সাথে হ্যাঁ এটা কি খুব এখানে খুব ভালো রিলেশনটা আসলে কিভাবে আসতেছে, এখানে একটু কি আলোচনা করা যায়? হ্যাঁ যায়, ডেফিনেটলি যায়। মানে তোমার ধরো ডেল, মানে এই যে এই রিলেশনটার কথা বলতেছো? হ্যাঁ, এটা তো আর্নস্ট একটা থিওরেম আছে না, কাইন্ড অফ ওটার মতোই দেখতে অনেকটা। হ্যাঁ, মানে হ্যাঁ আহ, আচ্ছা, তোমার যে কোনো ডাইনামিক্যাল ভ্যারিয়েবলের যদি টাইম ডেরিভেটিভ ক্যালকুলেট করতে চাও, আম, ধরো আই হ্যাভ সাম ফাংশন অফ পি কমা কিউ, ওকে, তো এটা টাইম ডেরিভেটিভ ক্যালকুলেট করতে, তো এটা টাইম ডেরিভেটিভ ক্যালকুলেট করতে পারি হলো ডেল এফ বাই ডেল পি ইন্টু ডিপি বাই ডিটি প্লাস ডেল এফ বাই ডেল কিউ ইন্টু ডি কিউ বাই ডিটি প্লাস ডেল এফ বাই ডেল টি। এটা বুঝছো? এটা তো বেসিক্যালি তোমার ওই যে হ্যাঁ চেইন হ্যাঁ। রুল, পার্শিয়াল ডেরিভেটিভের চেইন রুল। ওকে, আচ্ছা, তো ডেল এফ বাই ডেল পি ইন্টু পি ডট প্লাস ডেল এফ বাই ডেল কিউ ইন্টু কিউ ডট প্লাস ডেল এফ বাই ডেল টি। তো পি ডট হলো ক্যানোনিক্যাল ইকুয়েশন অফ মোশন থেকে আসে, যে পি ডট ইজ ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই ডেল কিউ, আর কিউ ডট ইকুয়ালস টু ডেল এইচ বাই ডেল পি। তো এটা যদি বসায় দাও, তো বসায় দিলে যেটা আসে যে ডেল এফ বাই ডেল কিউ ডেল এইচ বাই ডেল পি মাইনাস ডেল এফ বাই ডেল পি ডেল এইচ বাই ডেল কিউ, এই পুরা জিনিস প্লাস ডেল এফ বাই ডেল টি। তো এই এই কোয়ান্টিটিটা আর কি তোমার ক্লাসিক্যাল মেকানিক্সে, হ্যামিল্টনিয়ান মেকানিক্সে অনেক, মানে অনেক জায়গায় অ্যারাইজ করে। ঠিক আছে, যে এফ তোমার দুইটা ফাংশন আছে, ধরলাম এফ আর জি, ঠিক আছে, তো এই যে এই রিলেশনটা ডেল এফ বাই ডেল কিউ ডেল জি বাই ডেল পি মাইনাস ডেল এফ বাই ডেল পি ডেল জি বাই ডেল কিউ, ওই ইউ আর বেসিক্যালি সুইচিং দ্য পার্সিয়ালস। ঠিক আছে, একবার এফ কে কিউ এর রেসপেক্টে আগে, জি কে পি এর রেসপেক্টে, তারপরে এফ কে পি এর রেসপেক্টে, জি কে কিউ এর রেসপেক্টে। তো এটা যেহেতু অনেকবার অ্যারাইজ করে, এইটাকে একটা স্পেশাল নাম দিছে আর কি, এই কোয়ান্টিটিটাকে বলে আর কি এফ আর জি এর পয়জন ব্র্যাকেট। ওকে, এফ আর জি এর পয়জন ব্র্যাকেট, তো দিস ইজ বেসিক্যালি এফ আর এইচ এর পয়জন ব্র্যাকেট। ওকে, ডেল এফ বাই ডেল টি। তো তো তার মানে তুমি যদি কোনো একটা ডাইনামিক্যাল ভ্যারিয়েবলের টাইম ডেরিভেটিভ বের করতে চাও, এটা হলো তোমার ওইটা পয়জন ব্র্যাকেটের সাথে ওইটা পার্শিয়াল টাইমের পার্শিয়াল ডেরিভেটিভের যোগফলের সমান। তো ম্যাক্সিমাম কেসে আমরা যেসব ডাইনামিক্যাল ভ্যারিয়েবল নিয়ে ইন্টারেস্টেড হই, ওইসব ডাইনামিক্যাল ভ্যারিয়েবল টাইমের উপর ডিপেন্ড করে না, মানে এই টার্মটা জিরো হয়ে যায়। ওকে, তো তুমি যে কোনো যে কোনো যে কোনো ডাইনামিক্যাল ভ্যারিয়েবলের টাইম ডেরিভেটিভ আর কি ওইটার পয়জন ব্র্যাকেট দিয়ে ক্যালকুলেট করতে পারবে। and this is exactly analogous in quantum mechanics, সেটা হলো কোয়ান্টাম মেকানিক্স এর হাইজেনবার্গ পিকচারে তোমার যে কোনো অপারেটরের টাইম ডেরিভেটিভ যদি ক্যালকুলেট করতে চাও, ওই হ্যামিল্টনিয়ানের সাথে কমিউটেটর নিতে হয়, यस, হ্যামিল্টনিয়ানের সাথে কম, আর একটা 1/h কাট আছে, আই এইচ কাট দিয়ে গুণ দেওয়া লাগে আর কি। এক্সপেকটেশন ভ্যালু ভাই। ভাই আই টার্মটা তো আসে হচ্ছে যে 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 লুই ডিভিল বলছিল, লুই ডিভিল অপারেটর যে জিনিসটা আছে। লুই ডিভিল না, লিউভিল। আচ্ছা, আমি বারবার লুই ডিভিল বলি, লিউভিল, হ্যাঁ, লিউভিল অপারেটর যেটা ওইখানে লেখা আছে যে ও হচ্ছে আই টাইমস ধরে, মানে লুইভিল অপারেটর ইকুয়াল টু হচ্ছে আই টাইমস পয়জন ব্র্যাকেট। আচ্ছা আচ্ছা, ওই তো এইচ কাট ইকুয়াল টু 1 এখানে কি এ না এর এক্সপেকটেশন ভ্যালু ভাই? না এটা কমিউটেটরই। না না, তার আগে না, এক্সপেকটেশন না, এটা এ ডাইরেক্ট। এটা হলো আচ্ছা, এখানে ব্যাপার আছে, এই ইকুয়েশনটা লিখছি হলো হাইজেনবার্গ পিকচার। হ্যাঁ, হাইজেনবার্গ পিকচারে শ্রোডিঙ্গার পিকচার লিখি না কিন্তু এটা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওখানে শ্রোডিঙ্গার পিকচার হলো ইয়া তোমার অপারেটর গুলো ফিক্স থাকে, স্টেটটা চেঞ্জ হয়, আর হাইজেনবার্গ পিকচারে হলো স্টেটটা ফিক্স থাকে, অপারেটর চেঞ্জ হয়। ওকে, তো এটা হলো হাইজেনবার্গ পিকচারের ইকুয়েশন অফ মোশন। অরিজিনালি কিন্তু আসলে হাইজেনবার্গ পিকচারটাই আগে দেওয়া, যদি আমরা শ্রোডিঙ্গার পিকচারে শিখি, কিন্তু অরিজিনাল হাইজেনবার্গ পিকচারে দেওয়া। তো হাইজেনবার্গ পিকচার অনেকের ওই টাইমে হজম হয় না, কারণ মানুষজন এই অপারেটর এসব বুঝতো না।
তো শ্রোডিঙ্গার আর কি এটারে ওই পার্শিয়াল ডিফারেনশিয়াল পিডিএ ফরম্যাটে নিয়ে আসছে। পিডিএ ফরম্যাট পিডি নিয়ে আর কি মানুষজন তখন বেশি অভ্যস্ত ছিল, এই জন্য শ্রোডিঙ্গার পিকচারটা বেশি ফেমাস হয়ে গেছে। তবে তোমার কিউএফটি করতে আর কি করার সময় হাইজেনবার্গ পিকচার কিউএফটি করা বেশি ইজিয়ার, সিম্পলার। আচ্ছা এই যে পয়জন ব্র্যাকেট আর হচ্ছে যে কমিউটেটর দুইটা সেম না ডিফারেন্ট? মানে আমি তো ভাবছিলাম দুইটা তো ডিফারেন্ট, তবে দুইটা কোরেসপন্ডেন্স আছে। মানে যে কোয়ান্টাইজেশন রুল আছে একটা বোধহয়। হ্যাঁ হ্যাঁ, ডিরাক্স কোয়ান্টাইজেশন রুল, ঠিক আছে। ডিরাকের রুল এটা হলো যে যে কোনো ডাইনামিক্যাল ভ্যারিয়েবল যদি তুমি কোয়ান্টাইজ করতে চাও, ওটা ক্লাসিক্যাল পয়জন ব্র্যাকেটে ইয়া দিয়ে রিপ্লেস করতে হবে, মানে সাপোজ এফ জি, এটা ক্লাসিক্যাল পয়জন ব্র্যাকেটকে তোমার কমিউটেটর এফ আর জি এর কমিউটেটর দিয়ে রিপ্লেস করতে হবে, আর এ আই এইচ কার দিয়ে ভাগ দিতে হবে, শেষ। এইটাই, এটা হলো ডিরাকের রুল বা পস্টুলেট। মানে এটা হলো কি বলবো, রুল অফ কোয়ান্টাইজেশন আর কি বেসিক্যালি। এখন এটা ডিরাক কই থেকে পাইছে, অ্যাকচুয়ালি কে যে কই থেকে পাইছে কোয়ান্টাম মেকানিক্স আমি এখনো ভালো মতো বুঝি না, আমার পড়া লাগবে অনেক কিছু। ডিরাকের এরকম একটা প্রিন্সিপাল ছিল যে ডিরাক্স কোরিলেশন, মানে হচ্ছে যে পয়জন কোরিলেশনের মতো ডিরাকের নিজস্ব একটা কোরিলেশন ছিল, ওইটা থেকে কি গুতাগুতি করে আনছে নাকি? আমি দাঁড়ান একটু বলতেছি জিনিসটা। জানি না রে ভাই, এই যে কেমনে আনছে, মানে কোনটা যে কি নিয়ম, আমি এটা যেমন আমি আগে ভাবতাম যে এটা হয়তো কোনোভাবে ডিরাইভ করতে বা কিছু, যে এই পয়জন ব্র্যাকেটের সাথে যে কমিউটেটরের করেসপন্ডেন্স আছে, কিন্তু এটা আসলে রুল। কোনটা অ্যাজাম্পশন, কোনটা ডেফিনিশন, কোনটা এটা হলো খুবই কোনটা ঝামেলা। দুইটা যে কোনটা ডিরাইভ করছে এটা বুঝাই আর কি খুবই প্যারার ব্যাপার। তো মানে অনেক জায়গা থেকে আসা যায়, যে ডিপেন্ড করে যে তোমার স্টার্টিং পয়েন্ট কোনটা। যেমন তুমি যদি উইকিতে লেখা হয় ডিরেক্টের থাম্ব রুল, এটা ডিরেক্ট থাম্ব রুল এভাবে লেখা আর উইকিতে দেখলাম যে একটা স্টার্টিং পয়েন্ট হইতে পারে যে তোমার মোমেন্টাম অপারেটরের ফর্মটা, মোমেন্টাম অপারেটর যে মাইনাস আই এইচ কার ডেল বাই ডেল এক্স, তোমার যদি এইটা স্টার্টিং পয়েন্ট ধরো, তাহলে এইটা থেকে এইটা ডিরাইভ করা সম্ভব, এটা থেকে এটাতে আসা সম্ভব। আবার যদি এইটাকে স্টার্টিং পয়েন্ট ধরো, এইটা থেকে এইটাতে আসা সম্ভব। ওকে, তো এইটা ধরলে আর কি মানুষজন বলে যে বেশি এলিগেন্ট হয়। এখন আমি এখনো জানি না কেমনি এলিগেন্ট হয়, আমি এখনো পড়ি নাই ডিটেলস এই ফর্মুলেশন থেকে কেমনে কেমনে আগানো। তবে এই কমিউটেটর রিলেশন থেকে মোমেন্টাম অপারেটর ফর্মটা বের করা যায়, এটা কবির স্যার একটা পড়ায় আর কি, সিম্পল, খুবই সিম্পল। অনেক অনেক পয়েন্টে আর কি স্টার্টিং পয়েন্ট ধরা যায়। এখন ও হ্যাঁ, তবে তবে দিস ইজ আমার কাছে মনে হয় দিস ইজ মোর ফান্ডামেন্টাল। কারণ তোমার কোয়ান্টাম মেকানিক্সে যে মোমেন্টাম অপারেটরকে এই ফরম্যাটটাই ধরা লাগে এটা নেসেসারি না। শঙ্করে আসে আসলে, যদি আমি ডিটেলসে পড়ি নাই, যে মোমেন্টাম অপারেটরের সাথে তোমার কিছু টার্ম অ্যাড করা যায়, কিছু টার্ম অ্যাড করলেও তোমার ওই যে ফিজিক্সটা সেম থাকে। ফিজিক্সটা মানে কোয়ান্টাম মেকানিক্সে ফিজিক্স সেম থাকা মানে তো বেসিক্যালি বোঝায় যে এক্সপেকটেশন ভ্যালু গুলো সেম থাকে আর ইনার প্রোডাক্ট গুলো সেম থাকে। তো কিছু টার্ম অ্যাড করলো, মানে একটা স্পেসিফিক ফরম্যাটে টার্ম গুলো অ্যাড করা লাগে, তো কিছু টার্ম অ্যাড করলো তারপর এই এক্সপেকটেশন ভ্যালু গুলো চেঞ্জ হয় না। তো তো ওই টার্ম গুলা কোন নিয়ম মেনে অ্যাড করা লাগে, তো অ্যাড করার নিয়ম হলো যে এক্স এর সাথে বোধহয় কম ই করা লাগে না? হ্যাঁ হ্যাঁ, এই যে এক্সপি মানে বেসিক্যালি যতক্ষণ পর্যন্ত এই রিলেশনটা আলটিমেটলি চলে আসে। হ্যাঁ কমিউটেশন দিয়ে আলটিমেটলি ডিফাইন করে হ্যাঁ, স্ট্যান্ডার্ডটা। যতক্ষণ পর্যন্ত এই রিলেশনটা মেইনটেইন করবে, তুমি এটার সাথে বুকি চুকি যে কোনো কিছু অ্যাড করতে পারো। ওকে, তো আমার কাছে মনে হয় যে কমিউটেশন রিলেশনটা আর কি বেশি ফান্ডামেন্টাল। যদি আমরা পড়ার সময় এইখান থেকে শুরু করি, বাট হ্যাঁ, আমার আমার এখনো যেটা ধারণা, আমি এখনো জানি না, আমার অনেক পড়া লাগবে কোয়ান্টাম মেকানিক্স। আমার এখন পর্যন্ত যেটা ধারণা যে কোয়ান্টাইজেশন মানে কমিউটেশন রুলটা বেশি ফান্ডামেন্টাল, ওইখান থেকে তারপরে মানুষজন কাজ করবে। তারপর ও হ্যাঁ, আচ্ছা, আর পয়জন ব্র্যাকেট এটা ডিফাইন করার আরো একটা কারণ আছে। তোমার তুমি যদি কোঅর্ডিনেট চেঞ্জ করো বলতে ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন করো, ঠিক আছে? এটা বোধহয় ইনভ্যারিয়েন্ট থাকে। ইয়েস, ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন করলে পয়জন ব্র্যাকেটের ভ্যালু চেঞ্জ হয় না। তো এইটাও একটা কারণ যে এটাকে আলাদা একটা নাম দেওয়ার। মানে ইফ ইউ গো ফ্রম সাম কোঅর্ডিনেটস পি কিউ টু পি প্রাইম কিউ প্রাইম,
নিয়ম মেনে যাইতে হবে ডেফিনেটলি, মানে সব ট্রান্সফরমেশন ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন হয় না, একটা নিয়ম মেনে করা লাগে। তো ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন করলে পয়জন ব্র্যাকেটের ভ্যালু চেঞ্জ হয়। আচ্ছা ভাই, এই জন্য হচ্ছে এটার একটা যে রুলস আছে যে একটা সার্টেন টাইপ অফ ফাংশনস এর অ্যাড করে আর কি, দেখছিলাম এই ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশনটা, যে একটা সার্টেন টাইপ অফ ট্রান্সফরমেশন আছে এন্ড একটা কয়েকটা সার্টেন সেটস অফ ফাংশন আছে, এগুলাকে অ্যাড করতে হয়, তাছাড়া হয় না আর কি। গোল্ডস্টাইন পড়তে পারো, গোল্ডস্টাইন অবশ্য গোল্ডস্টাইন তো খুবই হেভি টেক্সট, বাট গোল্ডস্টাইন আসলে মানে আজাইরা জিনিস লেখে নাই, মানে সে আর কি কাজের জিনিস লিখছে, খুব পড়তে একটু সময় লাগে কিন্তু আহ, আহ, যথেষ্ট কাজের জিনিস লিখছে, ভালো ভালো লিখছে। মানে আই ক্যান আন্ডারস্ট্যান্ড ওয়াই গোল্ডস্টাইন ইজ এ ক্লাসিক টেক্সট। মানে গোল্ডস্টাইন পড়লে আসলে ক্লাসিক্যাল মেকানিক্স অলমোস্ট আর কিছু বাকি থাকে না, সবই বলে দিছে। এখানে কিছু রুল টুলও দিছে যে ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন হওয়ার ইয়া কি, যে তোমার একটা একটা মেট্রিক্স আছে, সিম্পলেক্টিক মেট্রিক্স জে, আর তোমার ট্রান্সফরমেশনের যে মেট্রিক্সটা ওইটা যদি এম হয়, তাহলে যদি এম জে এম ট্রান্সপোজ সমান সমান জে হয়, তাহলে এমটা আর কি একটা ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন হয়। এটি আছে, এটা তো আমি আকাশ বাতাস থেকে দিয়া দিলাম, এটা এগুলো পড়লে বুঝবা, মজাই আছে। আমি গত বছর একটা কাজের কাজ করেছি, আমার গত 4 বছরের লাইফে, সেইটা হইলো ক্লাসিক্যাল মেকানিক্স পড়ছি, ঠিক আছে। তো মনে থাকে না তো। হ্যাঁ মানে আমার মনে নাই কিছু, আমি গত বছর হচ্ছে চ্যাপ্টার 8 পর্যন্ত পড়ছিলাম মনে হয়, 7 ওরে, মানে ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন আর এই যে সিম্পলেক্টিক ম্যাট্রিক্স যেখানে নিয়ে আসছিল অটুক পড়ছিলাম, এরপরে কিচ্ছু মনে নেই, সব লেখা হয়েছে। আচ্ছা, হ্যাঁ মধ্যে মধ্যে রিভিউ করা লাগে, আসলে এত ম্যাটেরিয়াল মানে এটা মনে রাখাও সম্ভব না, মানে দুনিয়ার জিনিসপত্র সব দিয়ে দিছে, সব সব মানে সব। আমি তারপরে খুবই সিলেক্টিভলি পড়ছি, আমি হলো একেবারে ফান্ডামেন্টাল জিনিসগুলো পড়ছি, যেমন ল্যাগ্রেঞ্জিয়ান মেকানিক্স এর অনেক অ্যাপ্লিকেশন ছিল, রিজিড বডি মোশন, তারপরে পিরিয়ডিক সিস্টেম, হ্যান ত্যান, ওডি পড়ি নাই, ঠিক আছে। তা আমি একেবারে বেসিক জিনিসগুলো পড়ছি, তো তারপর তাও মনে থাকে না আসলে, ওই পড়তে পড়তে রিভিউ করা লাগে। আসলে এত এত ম্যাটেরিয়াল, এগুলা মনে রাখার একটা সিস্টেম, দুইটাই সিস্টেম, একটা হলো প্রবলেম সলভ করতে গেলে আর কি জিনিসগুলো সেট হয়ে যায় মাথার মধ্যে, আর এই মোটামুটি। হুম ভাই আমার কাছে মনে হয়েছে যে অ্যাকচুয়ালি সবকিছু পড়ার আগে ক্লাসিক্যাল মেকানিক্স সবার আসলে ভালো হ্যাঁ মতো পড়া সেটাই, উচিত, মানে 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 ক্লাসিক্যাল নিউটনের পিকচার মেকানিক্স, থেকে বের হয়ে এসে পড়া উচিত, মানে নট নিউটনের মধ্যে লিমিটেড থাকা উচিত। মানে হ্যাঁ মানে ক্লাসিক্যাল মেকানিক্স যত পড়বা লাইফ তত ইজি হবে, ঠিক আছে। মানে আহ, মানে ক্লাসিক্যাল মেকানিক্সে বস হইলে আসলে ইউ ক্যান ডু এনিথিং, আমার যেটা বিশ্বাস। ক্লাসিক্যাল মেকানিক্সটা ভালো মতো পারলে, ক্লাসিক্যাল মেকানিক্স বলতে এই যে মানে অ্যাডভান্স মেকানিক্স, নিউটনের মেকানিক্স তো মোটামুটি চলেই, তো এই যে ল্যাগ্রেঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান মেকানিক্স গুলা ভালো মতো শিখে ফেলতে পারলে আসলে আটকানোর জায়গা থাকে না। মেকানিক্স করতে চাও বা যাই করতে চাও, এটি তো লাগে। ইনফ্যাক্ট স্ট্যান্ডার্ড মডেলও এই ল্যাগ্রেঞ্জিয়ান ফর্মুলেশন দিয়ে করে, যে স্ট্যান্ডার্ড মডেল ল্যাগ্রেঞ্জিয়ান লেখে একটা, ওইটার ডেরিভেটিভ টেরিভেটিভ কইরা ফোর্স টোর্স বাইর করে, সব এই ল্যাগ্রেঞ্জিয়ান আর হ্যামিল্টন, মানে অ্যাডভান্সড আরো, মানে থিওরিটিক্যাল লেভেলে আর কি, থিওরিটিক্যাল লেভেলে সব এই ল্যাগ্রেঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান দিয়ে চলে। তো এই জিনিসগুলো আর কি ভালো মতো একবার সেট করে নিতে পারলে মানে ইউ আর বস, ঠিক আছে। আর কিছু চ্যাপ্টার 2 এর একটা প্রবলেম ট্রাই করতেছিলাম আমি, পাচ্ছি আর কিছুক্ষণ আগে, একদম লাস্ট প্রবলেমটা ওইখানে। আচ্ছা, প্রবলেমটা সলভ করি নাই, কিন্তু এখানে একটা ইন্টিগ্রেশন করতে দিছে, তো ইন্টিগ্রেশনটা করলাম বসে বসে, মজাই লাগছে। সেটা হলো আহ মানে আমরা এতক্ষণ পর্যন্ত ধরো কি ধরনের ইন্টিগ্রেশন করতেছিলাম, সাপোজ dx1 dx2 ডট 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 dxn, ইন্টিগ্রেশনটা হলো সাপোজ x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস ডট 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 xn স্কোয়ার ইকুয়ালস সাম কনস্ট্যান্ট কে, ঠিক আছে। তো এটা হলো একটা হাইপার স্ফিয়ারের সারফেস রিপ্রেজেন্ট করে, তো ইন্টিগ্রেশন করলে আর কি ওই সারফেস এরিয়াটা আসবে। তো এখানে ওরা অন্য অন্য একটা রিজন ধরতে বলছে, সেটা হলো যে মডুলাস অফ x1 প্লাস মডুলাস অফ x2 প্লাস ডট 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 মডুলাস অফ xn ইকুয়ালস টু r, ঠিক আছে। তো এইটা এই রিজনের উপর ইন্টিগ্রেশন করলে এই ভলিউমটা কি আসবে, এটা বের করতে আর কি বিকালবেলা, তো মজাই লাগছে।
এটা ট্রাই করো। ওকে, আমি আমি আমার অ্যাপ্রোচটা বেসিক্যালি ছিল যে আমি একটু কেস বাই কেস গেছি, যে যদি একটা ভ্যারিয়েবল থাকতো x1 একটা নাম্বার লাইনের যদি এটা 0 হয় তো 0 থেকে r এই সাইডে আর মাইনাস r, তো তোমার এই ইন্টিগ্রেশনটা করলে ধরো 2r আসতো। তারপরে নিছি দুইটা ভ্যারিয়েবল নিছি x1 + x2 = r, তো তখন আর কি যেটা আসতো যে আর 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 একটা স্কোয়ার আসতো বেসিক্যালি। ওকে, তো এই ইন্টিগ্রেশনটা আর কি স্কোয়ারের সারফেস এরিয়াটা হইতো। তারপরে তিনটা নিলে আর কি এরকম এরকম কিছু একটা আসতো, যে একটা ট্রায়াঙ্গল আলটিমেটলি টেট্রাডন। আচ্ছা, হ্যাঁ, একটা টেট্রাডন আসতো আর কি। তো এইভাবে আর কি কেস বাই কেস আগাইতে আগাইতে বাইরে এসে ফরম্যাট এটা কইরো, মজা পাইছিলাম। লাস্ট প্রবলেমটা পাঁচটাতে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের প্রবলেমগুলো আসলে মজার ইন দ্য সেন্স যে তোমার বেশ কিছু আইডিয়া অ্যাপ্লাই করা লাগে, মানে তুমি একটা একটা মানে দেয়ার ইজ নো ওয়ান স্পেসিফিক ফর্মুলা যে এই ফর্মুলায় বসাইলাম প্লাগ এন্ড চাক শেষ হয়ে গেল। তোমার ধরো এই সাইড দিয়ে ইন্টিগ্রেশন করা লাগবে, এই সাইড দিয়ে একটা প্রবাবিলিটি ক্যালকুলেশন করা লাগবে, তারপরে এই সাইড দিয়ে আবার স্টার্লিং ফর্মুলা ইউজ করা লাগবে, তারপরে এটার অ্যাপ্রক্সিমেশন করা লাগবে, কিছু নন লিডিং টার্ম বাদ দেওয়া লাগবে, দুনিয়ার বুগি চুগি করে টুরে তারপর আর কি অঙ্কগুলো করা লাগে। তো বেশ মজাই লাগে আমার কাছে, যে যা যা শিখছি অলমোস্ট সব আইডিয়াই ইউজ করা। এই আর কি। ওকে, তাইলে আজকে মোটামুটি মনে হচ্ছে সবাই বুঝতে পারছে মাইক্রোকার্নেকাল এনসেম্বলের কি কি কাজ কারবার। তাইলে আমরা আগাই। তো নেক্সট দিনের আলাপ হইলো চ্যাপ্টার 2 এর কয়েকটা প্রবলেম নিয়ে বসবো, ট্রাই করব। চ্যাপ্টার 1 এর লাস্টের দিকের প্রবলেম আর চ্যাপ্টার 2 এর প্রবলেম এভাবে করলে হয় না? ওকে, ঠিক আছে, করতে পারলে তো সমস্যাই নাই। সমস্যা আর হচ্ছে যে মানুষ ভাইয়া সময় পায় না। ভাইয়া আচ্ছা। আরেকটা যদি দেওয়া যায় সেটা হচ্ছে কার্ডারের 4 এর ওই যে প্রবলেম যদি কিছু করা যায়। আচ্ছা, কার্ডারের 4 করতে কি 3 লাগে প্রবলেম সলভ করতে? লাগে না রে বাপ, লাগে না। তাহলে তো হচ্ছে আমরা যদি চ্যাপ্টার 1 এর কিছু প্রবলেম করি, চ্যাপ্টার 2 এরও কিছু প্রবলেম করলাম, আর পার্ট 1 আর 2 আর হচ্ছে যে কার্ডারের 4.4 পর্যন্ত যতগুলো প্রবলেম আছে আর কি। ভাই পারবা? এত পারবো না, মানে যে যতগুলা পারে আর কি। কার্ডারের 4 এ তো আবার হচ্ছে যে মিক্সড, মানে অর্ধেক হ্যাঁ, অর্ধেক আবার। এইটাই মানে ওই বাইচা করা লাগবে, যে যতটুকু পড়ছে ততটুকু পর্যন্ত করা লাগবে আর কি। তো আচ্ছা, চ্যাপ্টার 2 এর প্রথম একটা প্রবলেম, তার থেকে আমরা মানে পার্ট 3 এর ক্যানোনিক্যাল শেষ করে দেন কার্ডারের চ্যাপ্টার 4 এর সব প্রবলেম চেক করে দেখতে পারি। হ্যাঁ, তাও করা যায়। এটা করা যায়। তাহলে আমরা চ্যাপ্টার 1 এর প্রবলেম আর চ্যাপ্টার 2 এর প্রবলেম এটাই করি। হ্যাঁ, তাহলে মানে আর কি, না হলে আবার অর্ধেক অর্ধেক বেছে বেছে দেখা লাগবে আবার। হ্যাঁ, আবার হয়তো বা এমন হইতে পারে যে মিক্স প্রবলেম আছে, মানে হ্যাঁ, একটা নিয়ে বসে থাকলাম, পরে দেখা গেল ওই আইডিয়াই নেই। ওইটাই। আচ্ছা, নেক্সট দিন হইলো চ্যাপ্টার পার্ট 3 আর চ্যাপ্টার 3 নিয়ে বসবো, আর যে প্রবলেম সলভ করতে পারো। দাঁড়াও, আমি মেইনলি হলো পার্ট 3 আর চ্যাপ্টার 2 এর প্রবলেম 1 2 3, আচ্ছা 1 2, হ্যাঁ 1 2 3 ট্রাই করবা, ঠিক আছে? আর বাকি এক্সট্রা যা যা করতে পারো। ওকে ভাই, কথা কেটে গেছে আপনার। আসলে এত প্রোডাক্টিভিটির এত বাজে অবস্থা হয়ে গেছে। আচ্ছা 2.4 2.5 তে একটু কঠিনই লাগতেছে দেখে। ভাই 3.5 এ খুব ঝামেলা আছে, যে এইচ থিওরেমের আগে যে পার্টটা, আপনাকে যে পার্টে লাস্ট দিন কোশ্চেন করছিলাম, ওইখানে ঝামেলা লাগছে আমার কাছে বেশ। ঝামেলা তো আছে, ওটি তো আমি এখনো বুঝি না, এবং আমি ওইটা এখন ধরবো না। আমি ওইটা বুঝি না। ওই বিবিজিকে ভাই হায়ারার্কিতে ভাই ওখানে হলো যুদ্ধ করছে, কার্ডার হইলো 20 পেজ ধরে যুদ্ধ করছে বেসিক্যালি, ঠিক আছে? যে কি যে গড, তাহলে কি ওইটা বাদে করবা? এটা হইলো ধরো এই ক্যালকুলেশন বোল্টজম্যান করছিল প্রায় 150 বছর আগে, ঠিক আছে? মানে কার্ডার যেমনি প্রেজেন্ট করছে ওইটা তো ধরো অনেক অনেক কিছু কাটছাট করে, অনেক কনসাইজ করে, হ্যান করে করছে। তো 150 বছর আগে তাইলে বোল্টজম্যান ওই ক্যালকুলেশন গুলি যে কেমনে করছিল উপরওয়ালা জানে। ওকে, এই জন্য কি বোল্টজম্যান পাগল হয়ে গেছিল জীবনের শেষে? মানে সব অলমোস্ট সব বড় বড় ফিজিসিস্ট ম্যাথমেটিশিয়ানই তো সাইক্লি পাগল, ওইটা তো আছে।
না ভাই মানে যে কোন একটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স কারণ তো হ্যাঁ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স তো খুবই ইনফেমাস ফর মেকিং ফিজিসিস্ট ডিপ্রেস, ঠিক আছে? তোমার বোল্টজম্যান ডিপ্রেস হয়ে মারা গেছে, তারপর এরেনফেস ডিপ্রেস হয়ে মারা গেছে, তারপর আরো কয়েকজন কি ছিল, আমরা লুইস, ওই যে লুইস সিম্বল পড়তাম না কিসের কেমিস্ট্রিতে, লুইস ডিপ্রেস হয়ে মারা গেছে, মানে লুইস সুইসাইড মানে কি যে এরা সবই সুইসাইড করছে। ওই যে বুঝতে পারছি সুইসাইড বোল্টজম্যান সুইসাইড করছে, লুইস সুইসাইড করছে, মানে বোল্টজম্যান আইসা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সটা শুরু করছে, তো এর কি একটু কুফা লাগিয়ে দিয়ে গেছে। এইটা এখন যে ওই যদিও হাসার ব্যাপার না, মানে ইট ইজ স্যাড যে তাদের মতো মানুষজন আর কি এত খারাপ অবস্থার মধ্যে ছিল যে সুইসাইড করতে হয়েছে। তো বাট তবুও খুবই ইন্টারেস্টিং। আমি একটা পেজ আছে দাঁড়াও, মানে এই কে সুইসাইড করছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়তে, যে এটা একটা পেজই আছে। ভাই রিসার্চ গেট একটা কোয়েশ্চেনই আছে, দ্য মোস্ট অফ ফিজিসিস্ট হু ওয়ার্ক ইন দ্য ফিল্ড অফ স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স কমিটেড সুইসাইড, ইজ স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স রিয়েলি আ কিলার সাবজেক্ট? তোমার একটা ফেমাস বই আছে গুডস্টাইন, ডেভিড গুডস্টাইনের, আচ্ছা স্টেটস অফ ম্যাটার। ওইটার হইলো তোমার ওইটার যে ওপেনিং, মানে ফার্স্ট চ্যাপ্টারের ওপেনিং লাইন। আচ্ছা এটা মনে হয় এটা ফেসবুকে মেমে অনেক মেম মিম হিসেবে চলে মনে হয় এটা ফেসবুকে। আচ্ছা আমি ওকে হোল্ড, এই তো পাইছি। আচ্ছা এই পেজটা দেখো ভাই, পুরা লিস্ট দিয়ে দিছে যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স করতে যে কারা কারা সুইসাইড করছে, বিশাল লিস্ট। অনেক মানুষ সুইসাইড করছে, মানে যারা করতো। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স করার কারণে সুইসাইড করছে না কিনা তা জানি না, বাট যারা করতো তাদের মধ্যে অনেকে সুইসাইড করছে। এই যে বোল্টজম্যান, এরেনফেস্ট, তারপর মেয়ার, ইউইস, ফিটসেবার। ভাই এটা তো জোক হয়ে যাবে কয়দিন পরে যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়া শুরু করলে 911 এ কল দিব। তারপর অস্টওয়াল্ড, আরে ভাই না অস্টওয়াল্ড সুইসাইড করে না, অস্টওয়াল্ডের মার্ক হইলো বোল্টজম্যানের বিরোধী ছিল। আচ্ছা দেখো লিস্ট, দুনিয়ার মানুষ। আচ্ছা ওকে, তো তাহলে কি আমরা 3 এর হচ্ছে ওই বিবিজি কে ওয়াই বাদে বাকিটা পড়বো? পার্ট 3 এর চ্যাপ্টার 3, ও সরি আমি মিলাই ফেলছি। হ্যাঁ পার্ট 3 চ্যাপ্টার 3, আর পার্ট 3 চ্যাপ্টার 2 এর প্রবলেম 1 2 3 ট্রাই করবা। কার্ডারের চ্যাপ্টার 1 এর চ্যাপ্টার 1 এর কিছু প্রবলেম ট্রাই করবা। চ্যাপ্টার 1 এর লাস্টের দিকে প্রবলেমগুলো আসলে ইন্টারেস্টিং লাগতেছে আমার, লাস্টের দিকে কয়েকটা প্রবলেম ট্রাই করা যায়। ওকে 1.15 আর 1.16 এই দুইটা ট্রাই করি। 1.15 1.16 চ্যাপ্টার 2 প্রবলেম 1 2 3, আর কার্ডার থেকে ট্রাই করা যায়। কার্ডারের শুরু থেকে প্রবলেমগুলো আসলে মোটামুটি সহজ আছে, আমি পারছিলাম। এই 1.15 তো অ্যাডমিশনের প্রবলেম। আসলেই এই যে এটা করাইতো না যে দুইটা গ্যাস মিক্স করাইলে গামার ভ্যালু কত হইব? আমি এডিট করি নাই ভাই, আমি থার্মোডাইনামিক্স করাইছিল, উদ্ভাসে করাইছিল মনে আছে? আচ্ছা হইতে পারে। আমি ভাই থার্মোডাইনামিক্স কি পারতাম না, আমি মোটামুটি আমি ফিজিক্সের অনেক কিছুই পারতাম না, ফিজিক্স তো শিখছি কয়েকদিন আগে। ওকে আমি ম্যাক্সিমাম আমি স্পেশালি থার্মোডাইনামিক্স অনেক কিছু ভালো বুঝতাম না। আচ্ছা আগে থেকে করা গেলে তো বিজয়ের কমন পড়ে গেছে, বাকিদের কি কমন পড়ছে? বাকিদের কমন না পড়লে তোমরা ট্রাই করবে। আর হ্যাঁ চ্যাপ্টার 4 প্রথম প্রবলেমটা ট্রাই করো। এইগুলোই থাক, 6টা প্রবলেমে দেখি কতদূর আগানো যায়। আর হইলো কার্ডার পার্ট 3 আর চ্যাপ্টার 3 নিয়ে বসবো নেক্সট থার্সডে হলে কি সুবিধা হয় সবার? জি ভাই আমাদের তো নেক্সট উইক আবার ইয়া খুলে যাবে, মানে না ভাই আমাদের বন্ধ, নেক্সট উইকও বন্ধ, 21 পর্যন্ত বন্ধ। 2 সপ্তাহ বন্ধ দিছে। জি ভাই লকডাউনের জন্য। লকডাউনে অনলাইন ক্লাস কেন বন্ধ দেয় আমি বুঝলাম না তো হিসাবটা। আমি জানি না ভাই ম্যাজিক ভাই। আমি
মানে লিটারালি পুরাই মানে বইটা ক্লাস হইতেছে কি হইতেছে না, আমি পুরো ব্যাপারটার ব্যাপারে মানে আমার কোনো মানে ইনডিসিশন ব্যাপারটা সম্পর্কে। আর সিএসবি তে গিয়ে দেখি মানুষজন লিটারালি কামড়ি মারামারি করে কোনোটাই বাদ নেই, সব করতেছে গিয়ে ওখানে। তারপর শুধু যে এখন হুট করে নোটিস পাইছি যে বন্ধ, এরপর আরেক দফা কামড়ি মারামারি হইতেছে এখন সিএসবি তে। বন্ধ নোটিস দিতে সিএসবি তে কি সিএসবি তে এখন কামড়ি হইতেছে যে এতদিন পচাইছো এখন দেখো বন্ধ তো পাইলাই, শুরু হয়ে গেছে এগুলা নিয়ে কামড়ি করতেছে। চ্যাপ্টার লাস্ট প্রবলেমটা ট্রাই করি। লাস্ট প্রবলেম নাম্বার কত? প্রবলেম 1 2 3 আর আচ্ছা ভাইয়া, আমার কাছে একটা জিনিস মনে হইতেছে, সেটা হচ্ছে আমার কাছে পাত্রিয়া বইটা একটু বেশি হিউম্যান মনে হয়েছে ওভার কার্ডার বই। হ্যাঁ হিউম্যানই তো, মানে কার্ডার পাঁচের ধরো 3-4 চ্যাপ্টার, মানে 4 চ্যাপ্টার বেসিক্যালি, যে তোমার ওই ফার্স্ট চ্যাপ্টারটা, তারপরে মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বল, ক্যানোনিক্যাল এনসেম্বল, গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বল, 4 চ্যাপ্টার ধরে যে কথা বলছে কার্ডার হইলো ওই সেম কথা এক চ্যাপ্টারে শেষ করছে। মানে কিছুটা হলেও তো এক্সপ্লেনেশন লাগে আর কি। মানে আমি গতকাল হচ্ছে একটু উল্টায় পাল্টায় দেখতেছিলাম বইটা, তো তখন মনে হলো যে না মানে এক্সপ্লেনেশন গুলো একটু আছে, ম্যাথমেটিক্স আছে ভালোই, বাট এক্সপ্লেনেশন সাথে সাথে আছে। আমার কাছে মনে হলো যে ইট ইজ মোর হিউম্যান। হ্যাঁ হিউম্যানই তো। আচ্ছা ভাই, যে আপনি তো লাস্ট দিন বললেন যে খুব ইনফেমাস আসলে, তুমি ওই বিভিন্ন ওই ফিজিক্স ফোরামস, তারপরে ফিজিক্স ট্র্যাক এক্সচেঞ্জ, ওখানে যাই দেখো পোলাপাইন তো কার্ডারকে খুব ভয় পায়, যে এত সবাই একটা টার্ম বেশি ইউজ করে, যেগুলো টার্স। ঠিক আছে, কার্ডার ইজ ভেরি টার্স। ওকে, কার্ডার হলো ধরো মোটামুটি ওভারভিউ পাই গেলে রিভিউ করার জন্য ভালো, এবং কার্ডার আসলে আমার ভালোই লাগছে। এই সেন্সে যে আমি তো ধরো গত বছর একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে ভাই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স হলো কম সময় শেষ করে ফেলতে হবে। ওকে, কম সময় বলতে যে ওকে তো কত কম সময়, কার্ডার চেয়ে কম সময় তো আর কেউ এক্সপ্লেন করতে পারবে বলে মনে হয় না। তো কার্ডার ধরছি, তো আমি আর কি কাজের জিনিস যত কম কথায় সম্ভব বলে দিচ্ছি। আচ্ছা ভাই, আপনাদের কোর্সে কোন বই সাজেস্ট করে? আমরা তো দুইটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর কোর্স যা দেখলাম, একটা তো ক্লাস হয় না, আর বই এখনো সাজেস্ট করে নাই, লেকচার নোট দিছে, এখনো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়ানো শুরু করে নাই বেসিক্যালি, ওইটাতে এখন কন্টিনিউয়াম মেকানিক্স পড়ায়। আচ্ছা বুঝতে পারছি। তো কন্টিনিউয়াম মেকানিক্স মানে ওই যে নেভিয়ার-স্টোকস ইকুয়েশন, তারপর ফ্লুইড মেকানিক্স, হ্যাঁ ফ্লুইড মেকানিক্স, ওইসব জিনিসপত্র পড়ায়, তারপরে স্ট্রেস টেনসর হ্যানতেন এসব পড়ায়। বুঝতে পারছি। ওকে, গল্প করা যায়। কি করছো গত এক সপ্তাহ শুনি? ভাই রোজা ধরছে। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে কি মিটিং শেষ করে দিব? কথাবার্তা না বলতে চাইলে কারোর জিজ্ঞাসা আছে? ভাই ঘুম ধরছে, ঘুমাইতে বসে। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে মিটিং শেষ করে দিই। আচ্ছা ঠিক আছে, সামনে পরে বিষয় ধরে তাহলে। ওকে, ভাই নেক্সট বৃহস্পতিবার সেম টাইম নাকি? 10:30? হ্যাঁ, আপনারা আগে বসতে চাইলে বসেন, আমি পরে এসে না হয় জয়েন দিলাম 10:30। না একসাথেই বসি। ওকে, 10:30 হইলে আমার 10:30টাই ভালো আছে ভাই, এটাই ভালো টাইম। ওকে ঠিক আছে, ঠিক আছে, তাহলে নেক্সট দিন 10:30 বসবো। ঠিক আছে, ওকে। ওকে।